পরদিন সকাল। ফেলুদা নিজেই আমাকে তার ঘরে ডেকে পাঠিয়েছে। কাল রাত্রে লালমোহন বাবু আমাদের নামিয়ে দিয়ে যাবার পর আধা ঘন্টার মধ্যে স্নান খাওয়া সেরে ফেলুদা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। সত্যি বলতে কি, রাত্রে আমাদের ভালো করে ঘুমাই হয়নি। এ গোলক ধান্ধার কাছে লক্ষণীয়ের ভুলভুলাইয়া হার মেনে যায়। কোন দিকে কোন রাস্তায় যেতে হবে জানি না, অথচ ফেলুদা নিজেই কি ভুলভুলাইয়া থেকে বেরোনোর পথ জানে। ফেলুদা তার ঘরে খাটের উপর বসে, তার সামনে টমাস গডউইনের বাক্স, তার ভিতরে জিনিস খাটের উপর ছড়ানো। দুটো তামাক খাবার সাদা পাইপ, তেমন পাইপ আমি কখনো চোখেই দেখিনি। একটা সোনার চশমা আর 4টি লাল চামড়ায় বাঁধা খাতা, তার প্রত্যেকটার মলাটে সোনার জল দিয়ে লেখা ডায়েরি। খাতাটা যে সিস্কের কাপড়ে বাঁধা ছিল সেটা বিছানার উপরেই পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে নীল ফিতেটা। ফেলুদা একটা খাতা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খুব সাবধানে প্রথম পাতাটা উল্টে দেখ। এ যে শার্লেট গান্ডউইনের খাতা, 1858 থেকে 62 পর্যন্ত। যেমন মুক্তোর মতো হাতের লেখা, তেমনি স্বচ্ছন্দ ভাষা। কাল সারা রাত ধরে পড়ে শেষ করেছি। কি অমূল্য জিনিস যে রিপন লেনের অন্ধকূপের মধ্যে এতকাল পড়েছিল, তা ভাবা যায় না। আমি অবাক হয়ে প্রথম পাতাটার দিকে চেয়ে আছি, আর উল্টোতে সাহস পাচ্ছি না, কারণ বুঝতে পারছি পাতাগুলো ঝুরঝুরে হয়ে আছে। ফেলুদা বলল, এরা কি খাতা খুলেছিল? কি করে জানলে? খাতার পাতা অসাবধানে উলোটালে পাতার উপরের ডান দিকের কোণ আঙুলের চাপে ভেঙে যায়। এই দেখ। ফেলুদা একটা পাতা অসাবধানে উলটে দেখিয়ে দিল। আর শুধু তাই না, বলে চলল, ফেলুদা, এই ফিতেটা দেখ, কয়েক জায়গায় ক্ষয়ে গেছে, 100 বছরে উপর গেরো বাঁধা অবস্থায় থাকার জন্য। কিন্তু ওই ক্ষয়ে যাওয়া জায়গা ছাড়াও দেখ, এই দুটো জায়গায় ফিতে কেমন পাকিয়ে গেছে। এটা হচ্ছে টাটকা নতুন গেরোর জন্য। যে খুলেছে সে তত হিসেব করে ঠিক একই জায়গায় গেরো বাঁধেনি। সেটা করলে ধরা মুশকিল হতো। তোমার আঙুলে কালো দাগ কেন? এটা আমি ঘরে ঢুকে লক্ষ্য করেছি। এটা আরেকটা ক্লু, বলল ফেলুদা। এটা বোঝানোর সময় পরে আসবে। দাগটা লেগেছে ওই নাসির কৌটোটা থেকে। কি জানলে ওই ডায়েরি পড়ে? আগ্রহে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছি। কাম গডউইনের শেষ বয়সের কথা বলো ফেলুদা। একটা পয়সা হাতে নেই, খিটখিটে মেজাজ। এক ছেলে মরে গেছে, অন্য ছেলে ডেভিডের উপর কোনো বিশ্বাস নেই, কোনো টান নেই, কাউকে ট্রাস্ট করে না, এমনকি নিজের মেয়ে শার্লটও না। কিন্তু শার্লট তবু তার পরিচর্যা করে, তাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করে। জুয়ায় সর্বস্ব গেছে টমাস গডউইনের। শার্লট নিজে সেলাইয়ের কাজ করে, আর কার্পেট পুনে কলকাতার মেম সাহেবদের কাছে বিক্রি করে সংসার চালাচ্ছে। গডউইন লক্ষণীয়ের নবাবের কাছে দামি জিনিস যা পেয়েছিলে সব বিক্রি করে দিয়েছে, কেবল 3টি জিনিস ছাড়া, এই কাস্কেট, এই নসির কৌটো যেটা সে আগেই শার্লটকে দিয়েছিল, আর তৃতীয় হল সাদতের কাছে পাওয়া তার প্রথম বকশিস। সেটাও শার্লটকে দিয়ে গেছিল। না, সেটা সে কাউকে দিয়েনি। মারা যাবার আগে সে মেয়েকে বলে গিয়েছিল সেটা যেন তার কফিনের মধ্যে পুরে তার মৃতদেহের সঙ্গে কবর দেওয়া হয়। শার্লট তার বাপের ইচ্ছা পূরণ করে, মনে শান্তি পেয়েছিল। সেটা কি জিনিস? শার্লটের ভাষায় ফাদার্স প্রেশাস প্যারিগেল রিপিটার। সেটা আবার কি? এখানে ফেলু মিত্তিরও ফেল মেরে গেছে রে তোপসে।
ডিকশনারিতে বলছে রিপিটার বন্দুক বা পিস্তল হতে পারে, আবার ঘড়িও হতে পারে। পেরিগ্যাল হয়তো কোম্পানির নাম, সিদ্ধু জ্যাটাও শিওর নন। তুই ঘুম থেকে ওঠার আগে ওর বাড়িতে ঢু মেরে এসেছি। দেখি বিকাশবাবু যদি আলোকপাত করতে পারেন। পার্ক স্ট্রিটে একটা নিলামের দোকান আছে, নাম পার্ক অ্যাকশন হাউস। সেখানে বিকাশ চক্রবর্তী বলে এক ভদ্রলোক কাজ করেন, যার সঙ্গে ফেলুদার খুব আলাপ। একটা কেসের ব্যাপারে ফেলুদাকে ওখানে যেতে হয়েছিল বার কয়েক, তখনই চেনা হয়। এই সেদিনও দোকানটার পাশ দিয়ে যাবার সময় দেখেছি অনেক পুরনো ঘড়ি সাজানো রয়েছে। আমার মন বলছে ওটা বন্দুক তন্দুক নয়, ঘড়ি। লালমোহনবাবু আসার আগে অবধি ফেলুদা শার্লট গডউইনের ডায়েরি থেকে অনেক ঘটনা বলল। শার্লট এক ভাইজি বা বোনজিরও কথা নাকি আছে ডায়েরিতে। শার্লট তাকে উল্লেখ করেছে মাই ডিয়ার ক্লেভার নিস বলে। সে নাকি কোনো কারণে তার ঠাকুরদাদাকে অসন্তুষ্ট করেছিল, কিন্তু মারা যাবার আগে টিম গডউইন তাকে ক্ষমা করে তার আশীর্বাদ দিয়ে যান। শার্লটের দুই ভাই ডেভিড আর জনের কথাও ডায়েরিতে আছে। ডেভিডের সমাধি আমরা স্যাকুলার রোডের গোরস্থানে দেখেছি। জন বিলেতে গিয়ে আত্মহত্যা করেন কেন সেটা শার্লট জানতে পারেননি। লালমোহন বাবু এসে বললেন, কাল সকাল অবধি দোটানার মধ্যে ছিলুম, পুলকের জন্য ভক্তিমূলক গল্প লিখি না আপনার সঙ্গে ভিড়ে পড়ি। কালকের কাণ্ড কারখানার পর আর দ্বিধা নেই, থ্রিল ইজ বেটার দ্যান ভক্তি। সেই বাক্সে কিছু পেলেন? একটা ১৬০০ বছরের পুরনো ডায়েরি থেকে জানলাম যে টমাস গডউইনের কবর খুঁড়লে তুই তো একটা পেরিগাল রিপিটার পাওয়া যেতে পারে। কি পিটার? চলুন বেরিয়ে পড়া যাক। পেট্টিল কত আছে? 10 লিটার ভরসুম তো আজ সকালেই। গুড। ঘোরাঘুরি আছে। পার্ক অকশন হাউসে ঢুকেই ফেলুদার ভুরুটা কুচকে গেল। আসুন মিস্টার মিত্তির। কি সৌভাগ্য আমার! কোনো নতুন কেস নাকি? বিকাশবাবু এগিয়ে এসেছেন। বেশ চকচকে নাদুস নুদুস চেহারা, গাল ভর্তি পান। কেন জানি দেখলেই মনে হয় নর্থ ক্যালকাটার লোক। আপনার যে সৌভাগ্য সে তো দেখতেই পাচ্ছি, বলল ফেলুদা। এই সেদিন দেখলাম গোটা আস্তেক ছোট বড় ঘড়ি সাজানো রয়েছে, এর মধ্যেই সব বিক্রি হয়ে গেল। কেন? কি ঘড়ি চাই আপনার? ওয়াল ক্লক, অ্যালার্ম ক্লক? ফেলুদা তখনও এদিক ওদিক দেখছে। বিকাশবাবুকে দেখে কেন জানি মনে হচ্ছিল যে উনি ওই খটমট নামওয়ালা ঘড়ির বিষয় কিছু জানবেন না। ফেলুদার প্রশ্ন শুনে বললেন, রিপিটার বোধহয় এক রকমের অ্যালার্ম ঘড়ি। তবে পেরিগাল ঠিক বুঝলাম না। তা ঘড়ির বিষয় জানার জন্য তো খুব ভালো লোক রয়েছে। তার বাড়িতে শুনেছি ২৫০ রকম ঘড়ি আছে। ঘড়ি পাগলা লোক আর কি। কার কথা বলছেন? মিস্টার চৌধুরী, মহাদেব চৌধুরী। বাঙালি? বাঙালি হলেও মনে হয় পশ্চিমে মানুষ। ভাঙা ভাঙা বলছেন, বেশিরভাগ ইংরেজি বলছেন। এলেমদার লোক। আগে বম্বে ছিলেন, এখন কলকাতায় এসেছেন। আর এসেই যা পাচ্ছেন একটু ভালো হলেই কিনে নিচ্ছেন। অবশ্যই পুরনো হওয়া চাই। আপনি যে বলছেন এখানে ঘড়ি দিচ্ছেন না, তার বেশিরভাগই আপনি দেখতে পাবেন ওর বাড়িতে গেলে। আর লোকটা জানেও। আপনি একবারটি গিয়ে কথা বলে দেখুন না। কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, দেখেননি? কি বিজ্ঞাপন? কারুর কাছে কোনো পুরনো ঘড়ি বিক্রি থাকলে ওর সঙ্গে লোকান করতে। লোকটিকে একটি পুরোদস্তুর ধনকুবের বলে মনে হচ্ছে। বাব্বা ক্লথ মিল, সিনেমা হাউস, চা, জুত, রেসের ঘোড়া, ইম্পোর্ট এক্সপোর্ট। কি চাই আপনার? ঠিকানা জানেন? জানি বই কি। কলকাতায় আলিপুর পার্ক। আর তাছাড়া পেনেটিতে গঙ্গার ধারে একটা বাড়ি কিনেছে। ওখানে কাছাকাছির মধ্যে কাপড়ের মিল। এখন বোধ করি কলকাতায় আছে। তবে আপনারা সকালে না গিয়ে বিকেলে যাবেন। এখন আপিসে থাকবেন। দাঁড়ান, ঠিকানাটা লিখে দিচ্ছি। মহাদেব চৌধুরীর ঠিকানা নিয়ে আমরা পার্ক অকশন হাউস থেকে বেরিয়ে পড়লাম। আপনারা এক কাজ করুন, ফেলুদা গাড়িতে উঠে বল, আমাকে ন্যাশনাল লাইব্রেরির এসপ্ল্যানেড রিডিং রুমে নামিয়ে দিয়ে একবারটি পার্ক স্ট্রিট গোরস্থানে গিয়ে দেখে আসুন তো, রিপোর্ট করার মতো কিছু আছে কিনা। রিপোর্ট?
লালমোহনবাবুর গলা আর স্টেডি নেই। হ্যাঁ, রিপোর্ট। আর কিছু দেখবার দরকার নেই, শুধু গডউইনের সমাধিটি একবার দেখে আসবেন। এই দুদিন জল হয়নি, জায়গাটা শুকনোই পাবেন। ওখানে কাজ সেরে চলে আসবেন আমার কাছে। তারপর বাইরে কোথাও খেয়ে নেওয়া যাবে। এখন আর বাড়ি ফেরার কোনো মনে হয় না। অনেক কাজ, একবার রিপন লেনেও যেতে হবে। ফেলুদা গডউইন সাহেবের বাক্সটা ভাল করে ব্রাউন কাগজে প্যাক করে সঙ্গেই এনেছে, আর সর সময় বগল দাবা করে রেখেছে। অবশ্যই দিনের বেলা আর ভয়ের কি আছে বলুন, বললেন লালমোহনবাবু। সন্ধ্যের দিকটাতেই একটু ইয়ে লাগে। মন যদি কুসংস্কারের তীপো না হয়, তাহলে ভূতের ভয় কোনো সময় নেই। এসপ্লানেডের পথে একটা ট্রাফিক জ্যামে পড়ে অপেক্ষা করার ফাঁকে লালমোহনবাবু বললেন, আপনি যে ঘড়ির খোঁজ করছেন, সে কি ট্যাং ঘড়ি? হয়তো আমার কাছে একটা আছে, চড়ি আর পাগড়ি, গ্র্যান্ডফাদারের জিনিস, লেট প্যারিচরণ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, প্যারি নামটা কে থেকে এল মশাও? এখানেই ছিল, বলল ফেলুদা। আপনি বাংলা রাইটার হয় প্যারি মানে জানেন না? প্যারি হলে রাধার আর এক নাম, যেমন রাধিকাচরণ, তেমনি প্যারিচরণ। থ্যাংক ইউ স্যার। যা হোক, যা বলছিলাম, ঘড়িটা ভাবছি আপনাকে দিয়ে দেব। ফেলুদা বেশ অবাক। হঠাৎ একটা কিছু দেব দেব করছিলাম কদিন থেকে। আমার হিন্দি ছবির সাফল্যের পিছনে তো আপনার অবদান কম নয়, আর তার মানে এই ঘড়িটা হওয়ার পিছনেও। হয়তো দেখবেন এ ঘড়িও সেই পেরিপিটার না কি বলছিলেন, সে জিনিস, সেটার চান্স কম। তবে আপনি যে জিনিসটা অফার করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার কাছে খুব যত্নে থাকবে, এটা কথা দিতে পারি। ঊনবিংশ শতাব্দীর জিনিস তো আর ব্যবহার করা যায় না, তবে দম দেব রোজ। ঘড়িটা চলে দিব্যি। ফেলুদাকে নামিয়ে দিয়ে যখন আমরা গোরস্থানে পৌঁছলাম, তখন প্রায় 12টা বাজে। এখানে কাজ সেরে ফেলুদাকে তুলে নিয়ে আমরা যাবে নিজামে মাটন রোল খেতে। এটা ফেলুদারই প্ল্যান, ওই খাওয়াবে। অবশ্যই তার আগে যাওয়া হবে রিপন লেনে বাক্স ফেরত দিতে। পার্ক স্ট্রিটে এই সময়টা ট্রাফিক কম, তাই দুপুর হওয়া সত্ত্বেও গোরস্থানের পরিবেশটা বেশ নিরিবিলি। গেট দিয়ে ঢুকে দু একবার ডাকাডাকি করেও বলমদেও দারোয়ানের দেখা পেলাম না। সে আবার ইঁদুরের সৎকার করতে কোনো ঝোপের পিছনে গেছে কিনা কে জানে। আমরা মাঝখানের পথটা দিয়ে এগিয়ে গেলাম। লালমোহনবাবুকে যতই ঠাট্টা করি না কেনা, আর ফেলুদা কুসংস্কারের কথা যাই বলুক না কেনা, এই গোরস্থানটার ভিতরে ঢুকলে সাহসের খানিকটা কম পড়ে যায় ঠিকই। শুধু সমাধিগুলো থাকলেও না হয় হক, তার উপরে এত গাছপালা, এত ঝোপঝাড়, আগাছা কচুবনে ছেয়ে আছে জায়গাটা যে, তাতে চমচমে ভাবটা আরও বেড়ে যায়। অবশ্যই লালমোহনবাবু যতটা বাড়াবাড়ি করছেন, ততটা করার মতো ভয়ের কারণ দিনের বেলা কি থাকতে পারে জানি না। ভদ্রলোক এগোতে এগোতে আরও চোখে ফলকগুলোর দিকে দেখছেন, আর সমানে মন্ত্র আওড়ানোর মতো করে বিড়বিড় করছেন। কি যে বলছেন সেটা কান পেতে শুনে তবে বুঝতে পারলাম, সেটা শোনার মতোই বটে। দোহাই পামার সাহেব, দোহাই হ্যামিল্টন সাহেব, দোহাই স্মিথ মেম সাহেব, ঘাড়টি মটকিও না বাবা, কাজে ব্যাগোড়া দিয়ে না। তোমরা অনেক দিয়েছে, অনেক নিয়েছে, অনেক শিখিয়েছে, অনেক ঠেঙিয়েছে। এডাম সাহেব আর ইহু, তোমার নামের তো বাবা উচ্চারণ জানি না। দোহাই বাবা, তোমরা ধুলো ধুলো হয়ে থাকো বাবা, ধুলো ধুলো। আমি আর থাকতে পারলাম না, বললাম কি ধুলো ধুলো করছেন? ছেলেবেলায় পড়েছিছে বাবা তপেশ, ডাস্ট দাও আর্ট, ডু ডাস্ট রিটার্নেস্ট। এসবই তো ধুলো। কবিরা যা লেখে সব কি আর সত্যি? আমরা বাঙের মোড় ঘুরেছি, গাছ এখনো পড়ে আছে, মাটি শুকনো, অনেক মাটি। টমাস গডউইনের সমাধি ঘিরে মাটির ঢিবি, ধুলো ধুলো ধুলো। লালমোহনবাবু যেন মনে সাহস আনার জন্যই যান্ত্রিক মানুষের মতো কথাটা বলতে বলতে গডউইনের সমাধির দিকে এগিয়ে গেলেন। তারপর তাকে 3 বার ক আর 2 বার কিং কথাটা বলতে শুনলাম, আর তারপরই তিনি দাঁত কাপাটি লেগে কাটা গাছের মতো শটান পড়ে গেলেন মাটির ঢিবির ওপর। 4 পা যেখানে পড়েছে
তারপর থেকে শুরু হয়েছে একটা গর্ত, সেটা প্রায় 1 মানুষ গভীর। আর সেই গর্তের মাটির ভিতর থেকে উকি মারছে একটা মরার খুলি। বার 10 ঝাঙ্কুনিতে লালমোহন বাবুর জান ফিরে না এলে সত্যিই মুশকিল হতো। কারণ এরকম অবস্থায় এর আগে আমি কখনো পড়িনি। ভদ্রলোক গায়ের ধুলো মাটি ছেড়ে বললেন, সাহিত্যিকদের নাকি সহজে অজ্ঞান হবার একটা টেন্ডেন্সি আছে, বিশেষত ভয়ে পেলে। কারণ তাদের কল্পনা শক্তি সাধারণ লোকের চেয়ে অনেক বেশি ধারালো। তোমার দাদা যে কুসংস্কারের কথাটা বললেন সেটা একদম বাজে। আমার মধ্যে ওসবই একদম নেই। আমরা অবশ্যই আর 1 মিনিটও সময় নষ্ট না করে সোজা চলে গিয়েছিলাম ফেলুদার কাছে। ওর কাজও শেষ হয়ে গিয়েছিল, না হলেও ও যে তেমন খবর শুনে সব কাজ ফেলে গোরস্থানে চলে আসবে সেটা জানতাম। গডউইনের সমাধি দেখে মাটির ভিতর থেকে উকি মারা প্রায় 150 বছরের পুরনো মরার খুলি দেখে চারিদিকটা ভালো করে সার্চ করে সমাধি থেকে হাত 10 দূরে পড়ে থাকা একটা কোদাল ছাড়া আর কিছু পেল না ফেলুদা। এবারে অবশ্যই দারোয়ানের সঙ্গে দেখা হলো। সে বললে তার ভাতিজার পানের দোকান আছে কাছেই লোয়ার সাকুলার রোডের মোড়ে। সেখানে একটা জরুরি কথা বলতে গিয়েছিল। সে কবর খোঁড়ার ঘটনা কিছুই জানে না। তার বিশ্বাস ঘটনাটা আগের রাত্রে ঘটেছে, আর যারা করেছে তারা পাঁচিল টপকে এসেছে। ফেলুদা দারোয়ানের সাহায্যে মিনিট 15 মধ্যে মাটি আর গাছের পাতা দিয়ে গর্ত মোটামুটি বুঝিয়ে দিল। যাবার সময় দারোয়ানকে বলে গেলে ঘটনাটা সে যেন কাউকে না বলে। গোরস্থান থেকে আমরা সোজা চলে গেলাম রিপন লেনে। 14/1 সিঁড়ি দিয়ে উঠতে আমাদের একটু বাধা পড়ল। একজন নামছেন সিঁড়ি দিয়ে, তার হাতে একটা লম্বা চামড়ার কেস, গিটারের কেস। বছর 5 বয়সের একজন যুবক। এ ধরনের চেহারা যে কোনো সময়, বিশেষ করে সন্ধ্যের দিকে পার্ক স্ট্রিটে গেলেই দেখা যায়, কাজেই বর্ণনা দেবার দরকার নেই। ক্রিস গডউইন এই যে বেরোলো, ফিরবে বোধহয় সেই রাত্রে ব্লু ফক্সের বাজনা সেরে। দোতলা আজ আর কালকের মতো নিস্তব্ধ নয়, বৈঠকখানায় গলাবাজি চলেছে। একটা গলা আমাদের চেনা, অন্যটা মনে হয় 3 তলার সাহেবের। প্রথম গলা বিশ্রী ভাষায় ধর্ম কাঁদছে, আর দ্বিতীয় গলা ইনিয়ে বিনিয়ে দোষ অস্বীকার করছে। কাস্কেট কথাটা বারবার ব্যবহার করছেন দুজনেই। ফেলুদা বারান্দায় গিয়ে বৈঠকখানায় দরজায় টোকা মারল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো শোনা গেল কোনো হ্যাঁ। আমরা 3 জনেই চৌকাট পেরোলাম। অচেনা ভদ্রলোকটির গায়ের রং হলদে, সর্বাঙ্গে মেচেটা, মাথায় টাক, দুটো দাঁত সোনা দিয়ে বাঁধানো, বয়স 60-65। ভদ্রলোক আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন। ফেলুদা তাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে হাতের বাক্সটা মোড়ক খুলে সোফায় বসা মিস গডউইনের দিকে এগিয়ে দিল। এটা কাল নিয়ে যাবার লোভ সামলাতে পারেনি। আমার রিসার্চে প্রচুর সাহায্য করবে। গডউইন বাক্সটা পেয়ে 1 মুহূর্ত হতভম্ব থেকে তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। সো ইউ ফুলড দেম। দুর্ধূর্ত, ঠগ, জচ্চর, এবার শুধু রাগ আর বিদ্রুপ। আর তার সবটা গিয়ে পড়েছে অন্য ভদ্রলোকটির উপর। টম গডউইনের প্রেতাত্মা নিয়ে গেছে তার বাক্স। ইনি কি টম গডউইনের প্রেতাত্মা? দিস জেন্টলম্যান, কি মনে হয় তোমার? এই যে ইনি হচ্ছেন মিস্টার অ্যারাকেস, আমার 3 তলার প্রতিবেশী, যার টেবিলের ছটফটানি আমার প্রত্যেক বিশুদ্ধবারের সন্ধেগুলোকে মাটি করে দেয়। মিস্টার অ্যারাকেস বাঁকার মতো বাক্সটার দিকে চেয়েছিলেন। এবারে তার দৃষ্টি গেল ফেলুদার দিকে। তারপর আবার বোকার মতো দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে এগোতে গিয়েই তাকে থেমে যেতে হলো। ফেলুদা তার নাম ধরে ডেকেছে, মিস্টার অ্যারাকেস। ভদ্রলোক ফেলুদার দিকে চাইলেন। ফেলুদা ধীরকণ্ঠে বলল, এই বাক্সের একটা জিনিস বোধহয় আপনার কাছে রয়ে গেছে। সার্টেনলি নট।
অ্যারাকেস গর্জিয়ে উঠলেন। আর সেটা আপনিই বা বুঝছেন কি করে? মার্কাস, তুমি বাক্স খুলে দেখে নাও তো কোনো জিনিস কম পড়ছে কি না। এতক্ষণে জানলাম মিস্টার গডউইনের প্রথম নাম, আর সেই সঙ্গে মার্কাস রহস্যের সমাধান হলো। মার্কাস গডউইন বাক্স খুলে তার ভিতর হাতড়ে দেখে একটু কিন্তু ভাব করে বললেন, হই মিস্টার মিটার, একটা বর্ণনা শার্লট গডউইন তার ডায়েরিতে দিয়েছেন এবং বলেছেন ওর গায়ে পান্না, চুনি এবং নীলা বসানো ছিল। মিস্টার গডউইন কতবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। ফেলুদা বলল, বুঝতে পারছেন কি, ওটা একটা সস্তা নতুন কোটো, যাতে কালো রং মাখিয়ে পুরনো করার চেষ্টা করেছিলেন মিস্টার অ্যারাকেস। 5 মিনিটের মধ্যে ওপর থেকে আসল নাসিয়ের কিটো এনে দিলেন। মিস্টার গডউইন তাকে দিয়ে ঈশ্বরের দোহাই দিয়ে বলিয়ে নিলেন যে সামনের বৃহস্পতিবার যদি আবার খটখটানি শোনেন তাহলেই পুলিশে খবর দেবেন। কালো মুখ করে চোর অ্যারাকিস চোরের মতো ঘর থেকে বেরিয়ে গেল। থ্যাংক ইউ মিস্টার মিটার, হাঁপ ছেড়ে বললেন মার্কাস গডউইন। শার্লট গডউইনের ডায়েরি যে কত মূল্যবান জিনিস সেটা আপনি জানেন? প্রশ্ন ফেলুদার। না, শার্লট গডউইনের ডায়েরি ওই বাক্সে রয়েছে তা আমি জানতাম না, বললেন মার্কাস গডউইন। তবে একটা কথা আমি আপনাকে বলছি মিস্টার মিটার, আমার পূর্বপুরুষদের নিয়ে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। সত্যি বলতে কি, আমার কোনো বিষয়ে কোনো কৌতূহল নেই। এখন শুধু মরার দিনটির জন্য অপেক্ষা। ওই বেড়াল ছাড়া আর আমার আপনি বলতে কেউ নেই। সন্ধেবেলা একজনের বাড়িতে গিয়ে পোকার খেলতাম, এখন গাউটের জন্য তাও পারি না। তাহলে প্রশ্নগুলো করে বোধহয় লাভ নেই। কি প্রশ্ন? আপনার ঠাকুরদাদার বাবার নাম ছিল ডেভিড, যার সমাধি রয়েছে সার্কুলার রোড গোরস্থানে। ইয়েস। ডেভিডের আর কোনো ভাই বা বোন ছিল কি? মনে নেই। আমার এক পূর্বপুরুষ আত্মহত্যা করেছিলেন। সে ডেভিডের ভাই কিনা মনে নেই। ডেভিডের ছেলে অর্থাৎ আপনার ঠাকুরদাদার নাম ছিল অ্যান্ডু। ইয়েস, হি ওয়াজ ইন দি আর্মি। শার্লট গডউইন তার এক ভাইজি বা বোনজির কথা লিখেছেন। হিসেব করে দেখা যাচ্ছে তিনি আপনার ঠাকুরদার আপনি বোন কিংবা আমার ঠাকুরদাদার কোনো ভাই বোন ছিল না, তাহলে কাজিন। তাদের সম্বন্ধে আমি কিছু বলতে পারব না মিস্টার মিটার। আমার স্মরণ শক্তি অনেক দিন থেকে ক্ষীণ হয়ে আসছে। তাছাড়া আমাদের পরিবার তোমাদের মতো কাছাকাছি থাকে না, তারা সব ছিটকে ছড়িয়ে পড়ে। এ তো আর তোমাদের বাঙালিদের একান্নবর্তী পরিবার নয়। সোসাইটি সিনেমার সামনে নিজামেতে বসে মাটন রোল খেতে খেতে ফেলুদা লালমোহন বাবুকে একটা প্রশ্ন করল, নীরেন বিশ্বাস লোকটাকে আপনার কেমন মনে হয়? লালমোহন বাবু জীবনও শেষ করে ধোক গিলে বললেন, ভালি তো। চোখের মধ্যে বেশ একটা ভাব আছে। আমারও তাই মনে হয়েছিল, এখন আর হচ্ছে না। অবশ্যই একটা দোষেই একটা মানুষের গোটা চরিত্র নষ্ট করে দিয়ে না, কিন্তু এটা বলতে হয় যে ভদ্রলোক একটা মারাত্মক অন্যায় করে ফেলেছেন। আমার দুজনেই খাওয়া থামালাম। আজ প্রমাণ পেলাম যে ওর মানি ব্যাগের কাটিং দুটো ন্যাশনাল লাইব্রেরির রিডিং রুমে সযত্নে রক্ষিত 150-200 বছরের পুরনো খবরের কাগজ থেকে ব্লেড দিয়ে কেটে নেওয়া। আমার মতে এ অপরাধের জন্য মানুষের জেল হওয়া উচিত। আমি কল্পনা করতে চেষ্টা করলাম নরেনবাবু রিডিং রুমে বসে দম বন্ধ করে গোপনে কর্মচারীদের দৃষ্টি এড়িয়ে এই দুষ্কর্মটি করছেন, কিন্তু পারলাম না। সত্যি মানুষকে দেখে চেনার উপায় নেই। এটা একটা রোগ বলতে পারেন, ফেলুদা বলে চলো। আর এ ধরনের অন্যায় কাজ ধরা না পড়ে সাকসেসফুলি করতে পারলে মানুষ একটা উৎকট আনন্দ পায়। নিজেকে আর 5 জনের চেয়ে বেশি চতুর মনে করে একটা আত্মতৃপ্তি অনুভব করে। ভেরি স্যাড। মাইটন রোলের পর লসির অর্ডারের সঙ্গে সঙ্গে ফেলুদা বিলটাও আনতে বলে দিল। ঘড়িতে বলছে 2:30।
আরও 3 ঘন্টা সময় কাটিয়ে তারপর যেতে হবে ঘড়ি পাগল মিস্টার চৌধুরীর বাড়িতে। আমি জানি পেরিগ্যাল রিপিটারের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ফেলুদার স্বাস্তি নেই। আচ্ছা মশাই, হাড়গিলেও কি এইভাবে খাবারের প্রত্যাশায় জানালার উপর বসে হাঁক পারত নাকি? আমাদের পাশেই রাস্তার দিকে একটা জানালা, তার উপর একটা কাক বসে বেশ কিছুক্ষণ থেকে কাকা করছে। সেইটের দিকে তাকিয়েই লালমোহনবাবু প্রশ্নটি করেছেন। সম্ভব তো না, বললি ফেলুদা। তবে বাড়ির আলসে বা ছাতের পাঁচিলে যে বসত তার অনেক প্রমাণ পুরনো ছবিতে আছে। আশ্চর্য, পাখিটার চেহারা যে কী রকম তাই জানি না। জানার একটা উপায় হচ্ছে চিড়িয়াখানায় যাওয়া, আর না হয় চলুন কর্পোরেশন স্ট্রিট দিয়ে বেরোব। মিউনিসিপ্যাল বিল্ডিংয়ের সামনেই কর্পোরেশনের সিম্বলে হাড়গিলের চেহারা দেখিয়ে দেব। আপনি এখন কর্পোরেশন স্ট্রিট বলছেন? হেসে বললেন জটায়ু। থুড়ি সুরেন ব্যানার্জি। ফেলুদা থেমে গেল। চোখের চাহনি চেঞ্জ, পকেট থেকে খাতা বার করে কি জানি দেখল। তারপরেই ছটফট বাপ, কারণ বিল দিতে দেরি করছে। ফেলুদা বেয়ারা বলে হোক দিল, যেটা সচরাচর করে না। বিল দিয়ে গাড়িতে উঠে ড্রাইভার হরিপদকে নির্দেশ দিয়ে দিল। গাড়ি সুরেন ব্যানার্জি রোডে গিয়ে পড়ল। ফেলুদা বাড়ির নম্বর দেখছে, যদিও সব বাড়িতে নম্বর নেই। কলকাতার এই আরেকটা কেলেঙ্কারি। আরেকটু এগিয়ে যাব ভাই, তপসে 401 দেখলেই বলবি। মনে পড়ে গেল 401 SNB, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বুকটা টিপ টিপ করছে। ওই যে 141। গাড়ি থামল। বাড়ির গায়ে লেখা বর্ন অ্যান্ড শেপার্ড BS। পাওয়া গেছে, মিলে গেছে। ফেলুদার সাথে আমরা দুজনও ভিতরে ঢুকলাম। লিফট দিয়ে উঠতে হবে। দোতলায় লিফট থেকে বেরিয়েই একটা সোফা বেঞ্চি পাটা ঘর। একজন কর্মচারী আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদার ইতস্তত ভাব, কারণ যে প্রশ্নটা করতে হল সেটাই একটা বেকুবি গন্ধ থাকতে বাধ্য। ভিক্টোরিয়ার কোনো ছবি আছে আপনাদের এখানে? ভিক্টোরিয়া মেমোরিয়া? না, কুইন ভিক্টোরিয়া? আজ্ঞে না, আমাদের এখানে শুধু যারা ভারতবর্ষে এসেছেন তাদের ছবি পাবেন। এডওয়ার্ড দ্য 7th পাবেন, যখন প্রিন্স অফ ওয়েলস ছিলেন। জর্জ দ্য 5th, দিল্লির দরবার। সেবা এখনও পাওয়া যায়, প্রিন্ট তৈরি থাকে না, নেগেটিভ আছে, অর্ডার দিলে করে দিই। 1854, বোর্ন অ্যান্ড শেপার্ড হল পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ফোটার দোকান। তার মানে তো হাজার হাজার নেগেটিভ থাকতে আপনাদের এখানে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখুন দেয়ালে ঝুলছে, 1880-তে মনুমেন্টের উপর থেকে তোলা ছবি। এতক্ষণ দেখিনি, এবার বলতে চোখ গেল। 1 হাত বাই 5 হাত সাইজের ছবি। মনুমেন্টের উপর থেকে প্রায় 100 বছর আগের কলকাতা শহর। ডেলহাসি এসপ্ল্যানেড থেকে শুরু করে উত্তরে যতদূর দেখা যায়, গির্জাগুলির মাথা অন্য সব বাড়িতে ছাপিয়ে উঠেছে। ত্রিসীমানায় একটাও হাইরাইজ নেই। দেখলেই বোঝা যায় শান্ত শহর। নেগেটিভের ঘর দেখে চোখ টেরিয়ে গেল। ঘরের 4 দেওয়ালের মেঝে থেকে সিলিং অবধি শেলফ উঠে গেছে, আর প্রত্যেকটি শেলফ ব্রাউন রঙের চাপটা চাপটা বাক্সে ঠাসা। প্রত্যেক বাক্সের গায়ে লেখা রয়েছে তাতে কোন সালের কী ধরনের ছবি রয়েছে। ফেলুদা শেলফগুলোর সামনে ঘুরে ঘুরে লেখাগুলোর দিকে কিছুক্ষণ খুব মন দিয়ে দেখে হাতের রিস্ট ওয়াচটার দিকে একবার চেয়ে আমাদের দিকে ফিরে বলল, তোরা ঘণ্টাখানেক ঘুরে আয়, আমার একটু কাজ আছে এখানে। লিফটে উঠে লালমোহনবাবু বললেন, তোমার দাদার হুকুম শিরোধার্য। ওই একটা লোককে না বলা যায় না। কি পার্সোনালিটি! চলো একটিবার ফ্র্যাঙ্ক রসে। গাড়িটা সুরেন ব্যানার্জি রোডে রেখে আমরা চৌরাঙ্গি দিয়ে গ্র্যান্ড হোটেলের দিকে হাঁটতে লাগলাম। লালমোহনবাবু কি ওষুধ কিনবেন জানি না, জানার দরকারও নেই। উদ্দেশ্য কেবল সময় কাটানো। ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে কিছু দূর এগোনোর পর ভদ্রলোক বললেন, কিছু বুঝতে পারছি ভাই তপেশা, তোমায় দাদার মতিগতি।
বলতে বাধ্য হলাম যে কিছুই বুঝছি না, তবে এটুকু আন্দাজ করতে পারছি যে ফেলুদা গডউইনের কবর ঘোরার একটা সম্পর্ক রয়েছে। 200 বছর মাটির নিচে থাকার পরও যে দেহে কঙ্কাল অবস্থায় থাকে সেটা তুমি জানতে? জটায়ু জিজ্ঞেস করলেন। এই ব্যাপারে জোব চার্নকের মৃতদেহে নিয়ে একটা ঘটনা ফেলুদা আমাকে বলেছিল, সেটা লালমোহন বাবুকে বললাম। চার্নক মারা যাবার 200 বছর পরে সেন্ট জনস গির্জায় একজন পাদ্রির মনে হঠাৎ সন্দেহে ঢোকে চার্নকের সমাধিটা সত্যিই সমাধিত, নাকি এমনই একটা স্তম্ভ খাড়া করা হয়েছে। সন্দেহটা এমনই পেয়ে বসে যে পাদ্রি শেষে লোক দিয়ে মাটি খোঁড়ালেন। 4 ফুট নিচে পর্যন্ত কিছু পাওয়া গেল না, কিন্তু আর 2 ফুট খুঁড়তেই একটা কঙ্কালের হাত বেরিয়ে পড়ল। পাদ্রি মানে গর্ত বুঝিয়ে দিলেন। ফ্যাংক্রসে গিয়ে লালমোহনবাবু যখন কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলছেন, 1 ফারহ্যান্স ফর দ্য গামস ফ্যামিলি সাইজ, ঠিক তখনই লক্ষ্য করলাম দোকানে একজন চেনা লোক ঢুকছেন। তিনি অবশ্যই আমাদের দেখামাত্র চেনেননি। বার 2-3 আমাদের দিকে তাকিয়ে তারপর মুখে হাসিটা এল। নরেনবাবুর ভাই গিরিনবাবু, হাতে একটা বড় বাক্স, তাতে লেখা হংকং ড্রাই ক্লিনার্স। বললেন, দাদার জন্য ওষুধ নিতে এসেছি। কেমন আছেন নরেনবাবু? জিজ্ঞেস করলেন জটায়ু। দাদা বেটার। ভালো কথা, আপনাদের সঙ্গে সেদিন যিনি ছিলেন তিনি নাকি গোয়েন্দা প্রদোষ মিত্তির। দাদা দিলেন খবরটা। ভদ্রলোকের নাম শুনেছি আগে, ভাবছিলাম। গিরিনবাবু ভুরু কুচকে একটু যেন অন্যমনস্ক হলেন। তারপর বললেন, উনকে বাড়িতে পাওয়া যায় কখন সেটা ঠিক বলা মুশকিল। আমি বললাম, তবে ডিরেক্টরিতে নম্বর পাবেন, আপনি আসতে চাইলে আগে ফোন করে নিতে পারেন। হ্যাঁ, ওন সঙ্গে একটু ঠিক আছে, আমি টেলিফোন করে নেব। বলবেন প্রদোষীবাবুকে দরকার পড়লে যাব। হে হে। আমরাও হে হে করতে করতে ভদ্রলোকের কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। নিউ মার্কেটে একটা চক্কর মেরে মতিশিল স্ট্রিট দিয়ে সুরেন ব্যানার্জিতে পড়লাম। বর্ন অ্যান্ড শেপার্ডের সামনে এসে দেখি ফেলুদা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। ওর কাজ নাকি যা আন্দাজ করা গিয়েছিল তার একটু আগেই শেষ হয়ে গেছে। গিরিনবাবুর সঙ্গে দেখা হবার খবরটা ফেলুদাকে দিলাম। বটে, বলল ফেলুদা। কি বললেন ভদ্রলোক? আমি জানি ফেলুদাকে ভাষাভাবে কিছু বললে চলবে না, তাই যা কথা হল সব ডিটেলে বললাম। এমনকি ভদ্রলোকের হাতে লস্করির বাক্সটার কথাও বললাম। ফেলুদা চুপ করে শুনে গেল। কাজ কেমন হল? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। ফার্স্ট ক্লাস, বলল ফেলুদা, একেবারে রত্নখনি। আর ওখান থেকে ফোন করে জেনে নিয়েছি মিস্টোত্তরি বাড়ি ফিরেছেন। পাকা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। মখমলের মতো মোলায়ম গলায় কথা বলেন ভদ্রলোক। বাজা ঘড়ি বা চাইমিং ক্লক অনেক শুনেছি, কিন্তু মহাদেব চৌধুরীর বাড়িতে ঢুকতে না চুকতে ছতাবাজের ইয়েসেব অদ্ভুত শব্দ একটার পর একটা ঘড়ি থেকে আমাদের কানে আসতে লাগলো। সেরকম ঘড়ির বাজানা আমি কোনোদিন শুনিনি। এ যেন স্বর্গদ্বারে দিয়ে ঢুকছি মশাই। মাঙ্গলিক বাজছে, এ রিসেপশন ভাবা যায় না। ঢুকতেই যে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো তা নয়। একজন কর্মচারী কোচের লোক এসে বলল, মিস চৌধুরী ব্যস্ত আছেন, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা একটা অফিস ঘরে গিয়ে বসলাম। এই ছোট ঘরেও 2টো বাহারের ঘড়ি, একটা দেয়ালে, একটা বুকশেলফের ওপর। ঘড়ির শব্দ থামতে এখন বাড়িটা থমথমে মনে হচ্ছে। পোল্লায় হাল ফ্যাশনের বাড়ি, পায়ের নিচে শ্বেতা পাথরের মেঝেতে মুখ দেখা যায়। একটা গলার স্বর বাড়ির ভিতর থেকে মাঝে মাঝে শুনতে পাচ্ছি। ফেলুদা বলল সেটাই নাকি মহাদেব চৌধুরীর গলা। মখমল কিনা সেটা এখান থেকে বোঝা মুশকিল, তবে এই গলাটাই যে হঠাৎ সপ্তমে চড়ে আর মখমল রইল না সেটা বেশ বুঝতে পারলাম। মহাদেব চৌধুরী কাকে যেন বেদম ধমক দিচ্ছেন। আমরা 3 জনে প্রায় দম বন্ধ করে অনিচ্ছা সত্ত্বেও আড়ি পাটিছি। তৃতীয় ব্যক্তি গলা তুলছে না, তাই তার কথা বুঝছি না। কথা হচ্ছে ইংরেজিতে। চৌধুরীর গলায় হুমকানি শোনা গেল। এসব ব্যাপারে আমি অ্যাডভান্স দিই না, আপনি আত করে বললেন বলে দিলাম।
আর এখন বলছেন সে টাকা খরচ হয়ে গেছে? আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। আর এই সামান্য কাজটা করতে এত টাকা কেন লাগবে সেটাও আমি বুঝছি না। যাই হোক, আমি দিচ্ছি টাকা, কিন্তু দুদিনের মধ্যে আমি মাল চাই। আমি কোনো অসুবিধার কথা শুনতে চাই না, বুঝেছেন? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর একটা জুতোর শব্দ পেলাম। মনে হল সেটা সদর দরজার দিকে চলে গেল। 1 মিনিটের মধ্যেই কর্মচারীটি আবার এল। আপ লোগ আইয়ে। মিস চৌধুরীর মাথার চুল থেকে জুতোর ডগা পর্যন্ত সত্যিই মখমলের মতো। ভদ্রলোক দিনে 2 বার দাড়ি কামান নিশ্চয়, না হলে সন্ধ্যা চাটায় পুরুষ মানুষের গাল এত মসৃণ হয় না। পরে লালমোহনবাবু বলেছিলেন, মনে হচ্ছিল গালে মাছি বসলে পিছলে যায়। যে বিশাল বৈঠকখানা ঘরটাতে আমরা বসেছি সেটাও মিস চৌধুরীর মতোই পালিশ করা। আনাচে কানাচে কোথাও এক কণা ধুলো বা একটাও পিঁপুড়ে বা আরশোলা থাকতে পারে বলে মনে হয় না। সোনার হালডারে ধরা সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে ফেলুদার দিকে চেয়ে প্রশ্ন করলেন মিস চৌধুরী, ওয়েল, ঘড়িটা এনেছেন সঙ্গে? আমরা সকলেই অবাক। ফেলুদা তো বটেই। ঘড়ি? কি ঘড়ি বলুন তো? প্রশ্ন করল ফেলুদা। আপনি যে বললেন একটা ঘড়ির ব্যাপারে দেখা করতে আসছেন। আমি তো ভাবলাম আমার বিজ্ঞাপন পড়ে ফোন করছেন আমাকে। মাফ করবেন মিস্টার চৌধুরী, আমি আপনার বিজ্ঞাপন পড়িনি। আমার একটা ব্যাপার একটু জানার দরকার হয়ে পড়েছে, সেটা সম্ভবত ঘড়ি সংক্রান্ত। শুনলাম আপনি ঘড়ির বিষয়ে অনেক কিছু জানেন, তাই। মখমলে ভাঁজ পড়েছে। ভদ্রলোক একটু যেন বিরক্তির সঙ্গেই নড়ে ছেড়ে বসে বললেন, আমার সময় বেশি নেই মিস্টার মিটার, একটু পরেই কলকাতার বাইরে চলে যাব। আপনার কি জানার আছে সংক্ষেপে বলুন। পেরিগ্যাল রিপিটার জিনিসটা কি সেটা জানতে চাইছিলাম। মখমল হঠাৎ পাথর হয়ে গেল। সিগারেট হোল্ডার ঠোঁটের কাছে এসে থেমে গেছে। চোখের মনি পাথর দৃষ্টি ফেলুদার দিকে। নিমপালাক। কোথায় পেলেন নামটা? ঊনবিংশ শতাব্দীর একটা ইংরেজি উপন্যাস। তার কাজের সুবিধের জন্য যে ফেলুদা অম্লান বদনে মিথ্যে কথা বলতে পারে সেটা আগেও দেখেছি। রিপিটার যে ঘড়িও হতে পারে, বন্দুকও হতে পারে, সেটা অভিধানে দেখেছি, কিন্তু পেরিগ্যাল সম্বন্ধে কেউ কিছু বলতে পারল না। মহাদেব চৌধুরী এখনও সেইভাবেই চেয়ে আছেন ফেলুদার দিকে। এর পরের প্রশ্নটাতে মুখমলের সঙ্গে মেশানো একটা ধারালো ভাব দেখা দিল। আপনি কি সব সময় কথার মানে জানতে অচেনা লোকের বাড়ি ধাওয়া করেন? বিশেষ প্রয়োজন হলে করি বই কি। আমি ভেবেছিলাম ভদ্রলোক জিজ্ঞেস করবেন বিশেষ প্রয়োজনটা কি, কিন্তু তা না করে সেই একইভাবে ফেলুদার দিকে তাকিয়ে থেকে যে কথাটা বললেন, তাতে আমার ডান পাশের টেবিলের উপরে ঘড়িটা যেভাবে টিকটিক করছে, আমার হৃৎপিণ্ডটাও ঠিক সেইভাবেই টিকটিক করতে আরম্ভ করে দিল। আপনি তো গোয়েন্দা, তাই না? ফেলুদার নার্ভের বলিহারি। জবাবটা দিতে বোধহয় 5 সেকেন্ড দেরি হয়েছিল, কিন্তু এল তখন তারাও গলা মখমল। আপনি খবর রাখেন দেখেছি, রাখতেই হয় মিস্টার মিটার। খবর সংগ্রহের জন্য লোক থাকে। আমার প্রশ্নটা বোধহয় ভুলে গেছেন, হয়তো উত্তরটা আপনার জানা নেই। আর যদি জেনেও জবাব না দিতে চান তাহলে আমি উঠি। বৃথা আপনার সময় নষ্ট করতে চাই না। সিট ডাউন মিস্টার মিটার। ফেলুদা উঠে পড়েছিল, তাই এই হুকুম। লালমোহন বাবুকে দেখে মনে হচ্ছে তার নিজের থেকে ওঠার অবস্থা নেই, ধরে উঠিয়ে দিতে হবে। সিট ডাউন প্লিজ। ফেলুদা বসল। রিপিটার মানে বন্দুকও হয়, বললেন মহাদেব চৌধুরী, তবে তার সঙ্গে পেরিগল যোগ দিলে সেটা হয় করি। পকেট ওয়াচ। ফ্রান্সিস পেরিগল, ইংলিশম্যান। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে পেরিগলের মতো ঘড়ির কারিগর পৃথিবীতে কমই ছিল। 200 বছর আগে ইংল্যান্ডে সবচেয়ে ভালো ঘড়ি তৈরি হতো। আজকের দিনে একটা পেরিগল রিপিটারের দাম কত হতে পারে? সে ঘড়ি কেনার সামর্থ্য তো আপনার নেই মিস্টার মিটার। তা জানি, আমার আছে, তাও জানি। তাহলে দাম জেনে কি হবে? কৌতূহল, ব্যর্থ কৌতূহল। মিস্টার চৌধুরী সিগারেটে শেষ টান দিয়ে হাল্টার থেকে সেটা খুলে পাশে কাচের অ্যাস্ট্রেটে ফেলে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি যা জানতে চেয়েছিলেন সেটা আপনার জানা হয়ে গেছে, বললেন মিস্টার চৌধুরী।
এবার আপনি আসুন। পেরিগল রিপিটার কলকাতায় যেটা আছে সেটা আমি আপনি পাবেন না। পেয়ারেলাল একজন কর্মচারী এসে দাঁড়াল, সেই একই লোক যিনি আমাদের অফিস ঘরে বসিয়েছিলেন। আমরা উঠে পড়লাম। যখন ঘর থেকে বেরোচ্ছি তখন মখমলের মতো গলাটা আরেকবার শোনা গেল। আমার কাছে অন্যরকম রিপিটারও আছে, মিস্টার মিটার, তবে তার আওয়াজ ঘড়ির মতো সুরেলা নয়। আপনার বর্তমান কাহিনীর নায়ক তো ইনি বলে মনে হচ্ছে, বললেন জটায়ু। আমরা বালিপুর পার্ক থেকে ফিরছি। গাড়ির কাজ আবার তুলে দিতে হয়েছে, কারণ বৃষ্টি। জাজেস কোর্ট রোডে পড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিটা নেমেছে। ফেলুদা লালমোহন বাবুর কথার কোনো জবাব না দিয়ে জানালার বাইরে দৃশ্য দেখতে লাগল। লালমোহন বাবু একটানা বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না। বললেন, জানি নায়ক না বলে ভিলেন বলা উচিত, কিন্তু আপনি যে বলেন ক্রাইমের ব্যাপারে সকলকেই সন্দেহ করা উচিত, যে কেউ ভিলেন হতে পারে, তাই আর বললুম না। অবশ্যই সন্দেহটাও যে ঠিক কী কারণে করা উচিত সেটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কবর খোঁড়াটা কি ক্রাইমের মধ্যে পড়ে? ফেলুদা কোনো কথারই জবাব দিচ্ছে না দেখে লালমোহনবাবু এবার অসহিষ্ণু হয়ে বললেন, ও মশাই, আপনি যে দামে গেলেন বলে মনে হচ্ছে, তাহলে আমাদের কি দশা হবে ভেবে দেখুন। একে তো ভদ্রলোকের হাব ভাব দেখে হাড়গোড় নড়বড়ে হয়ে যাবার অবস্থা, তারপরে ওই অতগুলো ঘড়ির ঢং ঢেং, আর তার উপরে আবার আপনি গুম, বাইরে বৃষ্টি, রাস্তায় গাড্ডা। এ তখনে ফেলুদা মুখ খুলল। আপনার অনুমান ভুল মিস্টার গাঙ্গুলি, আমি দমিনি মোটে। জটিল গোলক ধাঁধার মধ্যে পথ পেয়ে গেলে কি লোকে দামে? বরং উল্টো, পথ পেয়ে গেছেন? পেয়েছি, তবে পথের শেষে কি আছে তা এখনও জানি না। পথ অত্যন্ত ঘোরালো, আরও বেশ কিছুটা এগোলে পরে শেষ দেখা যাবে। আমরা বাড়ি ফেরার পরও টিপটপ করে বৃষ্টি পড়তে লাগল। লালমোহনবাবু বলে গেলেন, কাল সকাল সকাল আসবেন। এ কেসটিও আমি ছাড়া আপনার গতি নেই ফেলুবাবু। বাস ট্রামে ঘোরাঘুরি করতে গেলে আপনার কত সময় লাগতে ভাবুন দেখি। আজ দুপুরে নিজামে বসে থাকতেই লক্ষ্য করেছিলাম ফেলুদা তার খাতায় কি যেন হিজিবিজি কাটছে। রাত্রে খাবার পর ওর ঘরে এসে জানতে পারলাম সেটা কি ও যে আমাকে ডেকে পাঠিয়েছিল তা নয়। এমনিতেই আমার ওর জন্য ভাবনা হচ্ছিল। মহাদেব চৌধুরীকে দেখে আর তার কথা শুনে অবধি দুশ্চিন্ত হচ্ছিল। ভদ্রলোকের মুখটা মনে করলেই কেমন জানি বুকটা কেঁপে উঠছিল। লালমোহন বাবু হিরো ভিলেন যা ইচ্ছে তাই বলুন না কেন, আমার কাছে উনি একটি ভয়াবহ চরিত্র। বাইরেটা মখমল হলে কি হবে, ভিতরটা থর মরুভূমির কাটা ঝোপের জঙ্গল। অবশ্যই ফেলুদাকে দেখে মনেই হল না যে তার কোনো দুশ্চিন্তা হচ্ছে। সে এখন সামনে খাতা খুলে বসে এক মনে একটা নকশার দিকে দেখছে। আমি ঢুকতেই দেখ শাখা প্রশাখা বলে খাতাটা আমার দিকে এগিয়ে দিল। তাতে যে জিনিসটা আঁকা রয়েছে সেটা আমি তুলে দিচ্ছি। ডান দিকটা কীরকম খালি খালি লাগছে না, বলল ফেলুদা। আমি বললাম, তা তো লাগবেই। শার্লট তো বিয়েই করেনি। শার্লটকে নিয়ে সমস্যা নয়, সমস্যা ওই জন ব্যক্তিটিকে নিয়ে। ওই একটি শাখার বাকি অংশটা লুকিয়ে আছে। অবশ্যই একটা জিনিস উল্টা অবস্থায় দেখেছি, সেটা সোজা দেখলে পরে কিছুটা আলোকপাত হতে পারবে। অর্থাৎ কাল সকালে এটা ফেলুদার একটা মাকামারা হেয়ালি, আর যখন হেয়ালি করে বলছে তখন হেয়ালি করবার জন্যই বলেছে। এ বাই টমাস গডউইন, 1778 15 এল। ডেভিড গডউইন 1816 1870। অ্যান্ড্রু গডউইন 1870 এল। চার্লস গডউইন 1880 1920। ক্রিস্টোফার গডউইন। শার্লট গডউইন বিয়ে করেননি, 1816 1878। আমাদের কথার ফাঁকে বৃষ্টিটা থেমে গিয়েছিল। ফেলুদাকে হঠাৎ ব্যস্তভাবে বিছানা থেকে উঠতে দেখে অবাক লাগল। বললাম, বেরোবে নাকি? ইয়েস স্যার। সে কি, কোথায়? ডিউটি আছে। কিসের ডিউটি? পাহারা।
তার হান্টিং বুটের জোড়া বার করে রেখেছে ফেলুদা। সেটা এতক্ষণ দেখিনি। ওটা দেখলেই আমার গায়ে কাঁটা দেয়, কারণ ফেলুদার প্রত্যেকটা বিখ্যাত তদন্তের সঙ্গে ওটা জড়িয়ে আছে। মাঝরাত্রিরে গোরস্থানে চলতে ফিরতে হলে ওটা ছাড়া গতি নেই। গোরস্থানে? ধরা গলায় জিজ্ঞেস করলাম আমি। আর কোথায় বল? এটা যাবে? চিন্তা নেই, সঙ্গী আছে, রিপিটার। ফেলুদা আলমারি থেকে তার 30টা কোলটা বার করে পকেটে পুরল। আমার ভালো লাগছে না ব্যাপারটা মোটেই, বললাম। কিন্তু ওখানে কি ঘটনা ঘটবে বলে আশা করছো? কবর তো খোঁড়া হয়ে গেছে। ঘড়ি যদি পেয়ে থাকে সে তো নিয়ে গেছে। নেই, যে বা যারা খুঁড়ছিল তারা মরার খুলি দেখেই ভয়ে পালিয়েছে, নইলে ওভাবে কোদাল ফেলে দিয়ে যায় না। হয় নিয়ে যাবে, না হয় লুকিয়ে রাখবে। এই জিনিসটা আমার একেবারেই খেয়াল হয়নি। ফেলুদা ফিরেছে কখন জানি না। আমি যখন উঠে নিচে নেমেছি তখন ওর ঘরের দরজা বন্ধ। বুঝেছে দুরাত না ঘুমিয়ে সকালে একটু ঘুমিয়ে নিচ্ছে। 9টার সময় ও দরজা খুলো। ফিটফাট দাড়ি কামানো চেহারা, চোখে মুখে কোনো ক্লাস্তির ছাপ নেই। বুড়ো আঙুল নেড়ে বুঝিয়ে দিল রাত্রে কিছু ঘটেনি। 9:30 জটায়ু এলেন। দেখুন তো কীরকম জিনিস। জটায়ু তার কথা মতো তার ঠাকুরদাদার ঘড়িটা নিয়ে এসেছেন। রূপোর ট্যাগ ঘড়ি, তার সঙ্গে ঝুলছে রূপোর চেন। বাহ, দিব্যি জিনিস। ঘড়িটা হাতে নিয়ে বলল ফেলুদা, কুক্কেলবির বেশ নাম ছিল এককালে, কিন্তু সে জিনিস তো হল না। আক্ষেপের সুরে বললেন লালমোহন বাবু, এ তো কলকাতায় তৈরি ঘড়ি, কিন্তু আপনি সত্যিই এটা আমাকে দিচ্ছেন? উইথ মাই ব্লেসিংস অ্যান্ড বেস্ট কমপ্লিমেন্টস। আপনার চেয়ে 3.5 বছরের বড় আমি, সুতরাং আমার কাছ থেকে আশীর্বাদ নিতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই। ফেলুদা ঘড়িটাকে রুমালে মুড়ে পকেটে রেখে টেলিফোনের দিকে এগোল, কিন্তু ডায়াল করার আগেই রাস্তার দিকের দরজার কর্তায় নাড়া পড়ল। খুলে দেখি গিরিনবাবু। ইনি কাল হিন্ট দিলেও সত্যি করে যে আসবেন, আর এত তাড়াতাড়ি আসবেন সেটা ভাবিনি। কাজে বেরিয়েছেন সেটা বোঝা যাচ্ছে পোশাক দেখে। কোট প্যান্ট, হাতে একটা ব্রিফকেস। টেলিফোনে 10 মিনিট ডায়াল করেও লাইন পেলাম না। কিছু মনে করবেন না, ভদ্রলোকের হাবভাব চনমনে নার্ভাস, মনে করবার কিছু নেই। টেলিফোন তো না থাকারই সামিল। কি ব্যাপার বলুন? ভদ্রলোক সোফায় না বসে একটা চেয়ারে বসলেন। আমি আর জটায়ু তক্তপোষে। ফেলুদা ভাবব কার কাছে যাওয়া উচিত ঠিক বুঝতে পারছিলাম না। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন গিরিন বিশ্বাস, পুলিশের ওপর খুব ভরসা নেই, ফ্র্যাঙ্কলি বলছি। ঘটনাচক্রে আপনি যখন এসেই পড়লেন, সমস্যাটা কি? গিরিনবাবু গলা খাকরে নিলেন, তারপর বললেন, দাদার মাথায় গাছ পড়েনি। আমরা 3 জনই চুপ। ভদ্রলোকও কথাটা বলে চুপ। তাহলে? প্রশ্ন করল ফেলুদা। মাথায় বাড়ি মেরে হত্যা করার চেষ্টা হয়েছিল তাকে। ফেলুদা শান্তভাবে 4 মিনারের প্যাকেটটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিলে তিনি প্রত্যাখ্যান করাতে সে নিজের জন্য একটা বার করে বলল, কিন্তু আপনার দাদা নিজে যে বললেন গাছ পড়েছিল, তার কারণ দাদা মরে গেলে তার নিজের ছেলের নাম প্রকাশ করবে না। নিজের ছেলে? প্রশান্ত। বড় ছেলে, ছোটটি বিলেটো। কি করে প্রশান্ত? কি না করে সেইটে জিজ্ঞাসা করুন। যত রকম গর্ষিত কাজ হতে পারে। গত 3-4 বছরে এই পরিবর্তন। দাদা 2 ভাইকে সমান ভাগ গিয়ে উইল করেছিল। বাউদি মারা গেছেন 70-তে। মাসখানেক আগে দাদা প্রশান্তর ব্যবহারে বিরক্ত হয়ে তাকে শাসায়, বলে তাকে উইলচ্যুত করবে, সব টাকা সুশান্তকে দিয়ে দেবে। প্রশান্ত আপনাদের বাড়িতেই থাকে তো? থাকার অধিকার আছে, তার জন্য ঘর আছে আলাদা, তবে থাকে না। কোথায় থাকে বলা শক্ত। তার দল আছে, জঘন্যতম টাইপের গুন্ডা সব। আমার বিশ্বাস সেদিন ও খুনি করে ফেলত, যদি না সাংঘাতিক ঝড়টা এসে পড়ত। আপনার দাদা এ বিষয় কি বলেন? দাদা বলছে সত্যিই গাছ পড়েছিল। সে জেনে শুনেও বিশ্বাস করতে চাইছে না যে তার ছেলে
তার মাথার জখমের জন্য দায়ী। কিন্তু দাদা যাই বলুক না কেন, আমার নিজের ভাইপো হলেও বলছি, আপনি একটা কিছু বিহিত না করলে সে আবার খুনের চেষ্টা দেখবে। নীরেন বাবু যদি নতুন উইল করেন তাহলে তো আর তার ছেলের তাকে খুন করে কোনো আর্থিক লাভ হবে না। আর্থিক লাভটাই কি বড় কথা মিস্টার মিত্তির? সে তো ক্ষেপে গিয়েও খুন করতে পারে। প্রতিশোধের জন্য কি মানুষ খুন করে না? আর দাদা উইল চেঞ্জ করবে না, তার মাথার ঠিক নেই। অপত্য স্নেহে যে কারদূর যেতে পারে তা আপনি জানেন না মিস্টার মিত্তির। এই কদিন আমি বাড়িতেই ছিলাম, কিন্তু আজ আমাকে একটু কলকাতার বাইরে যেতে হচ্ছে 2-3 দিনের জন্য ব্যবসার কাজে। তাই আপনার কাছে এলাম। আপনি যদি ব্যাপারটা মিস্টার বিশ্বাস, ফেলুদা প্রায় 1 ইঞ্চি লম্বা ছাইটা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আরেকটা তদন্তে জড়িয়ে পড়েছি। আপনার দাদার প্রোটেকশনের একটা ব্যবস্থা করা উচিত নিশ্চয়, কিন্তু এটাও ঠিক যে তিনি নিজেই যদি জোর গলায় বলেন যে তার মাথায় গাছ পড়েছিল, তাকে কেউ হত্যা করার চেষ্টা করেনি, তাহলে পুলিশের বাবাও কিছু করতে পারবে না। গিরিনবাবু অনেক দিন পরে রোদোঠা সকারের মেজাজটা বিগড়ে দিয়ে বিদায় নিলেন। বিচিত্র ব্যাপার, বলে ফেলুদা সোফা ছেড়ে উঠে গিয়ে টেলিফোনের নম্বর ডায়াল করল। হ্যালো সুহিদ, আমি ফেলু বলছি রে। সুহিদ সেনগুপ্ত ফেলুদার সঙ্গে কলেজে পড়তো এটা আমি জানি। শোন, তোর বাড়িতে একটা প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা দেখেছিলাম, তোর দাদার কপি। যদ্দূর মনে হয় 55তে বেরিয়েছিল, সেটা আছে এখনো? বেশ, ওটা তুই বেরোবার সময় তোর চাকরের হাতে রেখে যাস। আমি 10টা 10:30 নাগাদ গিয়ে নিয়ে আসব। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। 3 জায়গায় যাবার আছে ফেলুদার, নরেনবাবু, বোর্ন অ্যান্ড শ্যাপার্ড আর পার্ক স্ট্রিট গোরেস্থান। নরেনবাবু শুনে একটু অবাক হলাম। ফেলুদাকে বলতে বলল, গিরিনবাবুকে মুখে যাই বলি না কেন ওর কথাটা একেবারে উড়িয়ে দিতে পারছি না। কাজে একবার যাওয়া দরকার। 3য় জায়গাটায় তোদের না গেলেও চলবে, তবে রাত্রের পাহারাটায় আজ ভাবছি তোদের নিয়ে যাব। গোরেস্থানে মাঝরাত্রিরের অ্যাটমসফিয়ারটা অনুভব না করা মানে একটা অসামান্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। জয় মা সন্তোষী, বললেন লালমোহনবাবু। তারপর মাঝপথে একবার বললেন, মশাই, সান অফ তারজনের মতো সান অফ সন্তোষী করা যায় না? বুঝলাম পুলক ঘোষালের অফারটা নিয়ে ভদ্রলোক এখনও ভাবা শেষ করেননি। নরেনবাবু যদিও শরীরের দিক দিয়ে অনেকটা সুস্থ, বললেন ব্যথা ট্যাথা প্রায় সেরে গেছে, কয়েকদিনের মধ্যেই ব্যান্ডেজ খুলবেন। তবু ওর চাহানিটা ভালো লাগল না, কেমন যেন শুকনো বিষণ্ণ ভাব। আপনাকে শুধু 2-1টা প্রশ্ন করার আছে, বলল ফেলুদা। বেশি সময় নেব না। ভদ্রলোক ফেলুদার দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে বললেন, কিছুই মনে করবেন না। আপনি কি কোনো তদন্ত চালাচ্ছেন? আপনি গোয়েন্দা জেনেই এ প্রশ্নটা করছি। আপনি ঠিকই আন্দাজ করেছেন, বলল ফেলুদা। সে ব্যাপারে প্রচুর সাহায্য হবে যদি আপনি সত্যি গোপন না করেন। ভদ্রলোক চোখ বন্ধ করলেন। অনেক সময় যন্ত্রণা বোধ করলে সেটাকে সহিক করার চেষ্টায় মানুষে যেভাবে চোখ বন্ধ করে, এও সেই রকম। মনে হল উনি আন্দাজ করেছেন যে ফেলুদার জেরাটা ওর পক্ষে কষ্টকর হবে। ফেলুদা বলল, আপনি হাসপাতালে যান হওয়ার পর মুহূর্তে উইল সম্পর্কে কিছু বলতে চাইছিলেন। নরেনবাবু সেইভাবেই চোখ বন্ধ করে রইলেন। উইলের উল্লেখ কেন সে সম্বন্ধে একটু আলোকপাত করবেন কি? এবার নরেন বিশ্বাস চোখ খুললেন, তার ঠোঁট নড়ল। কপিল, তারপর কথা বেরোল, আমি আপনার কথার জবাব দিতে বাধ্য নই নিশ্চয়ই। নিশ্চয় না। তাহলে দেব না। ফেলুদা কয়েক মুহূর্তে চুপ। আমরা সবাই চুপ। নরেনবাবু দৃষ্টি ঘুরিয়ে নিয়েছেন। বেশ, আমি অন্য প্রশ্ন করছি, বলল ফেলুদা। জবাব দেওয়া না দেওয়ার অধিকার কিন্তু আমার 100 বার। বলুন, ভিক্টোরিয়া কে? ভিক্টোরিয়া, এখানে বলে রাখি আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আপনার ব্যাগের ভিতরের কাগজপত্র আমি দেখেছি, তাতে একটি স্লিপে ও হে ভদ্রলোক আমাদের বেশ চমকে দিয়ে হাসিতে ফেটে পড়লেন। ও তো মান্ধাতার আমলের ব্যাপার। আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি তখনও চাকরিতে এক অ্যাংলো ইন্ডিয়ান কাজ করত। আমাদের অফিসে নির্তন জিমি নড়ত।
বললে তার ঠাকুমার লেখা গুচ্ছের চিঠি রয়েছে তাদের বাড়িতে। সে চিঠি আমি চা খেয়েই দেখি। এই ঠাকুমা নাকি মিউটিনিয়ের সময় বহরমপুরে ছিলেন, তখন ৫-৭ বছর বয়স। চিঠিগুলো পরে লেখা, কিন্তু তাতে তার ছেলেবেলার অভিজ্ঞতার কথা আছে। আজকাল তো এসব নিয়ে বই টই খুব বেরোচ্ছে, তাই নর্তনকে বলেছিলাম কিছু বিলিতি পাবলিশারের নাম দিয়ে দেব। সে নিজে এসব ব্যাপারে একেবারে আনারি দাঁড়ান কাগজটা বার করি। নরেনবাবু বাঁ হাত বাড়িয়ে টেবিলের উপরের দেরাজটা খুলে ব্যাগ থেকে তার স্ক্রিপ্টটা বার করলেন। এই যে বোর্ন অ্যান্ড শেপার্ড, ওকে বলতে চেয়েছিলুম খোঁজ করে দেখতে পারে ওখানে ওর ঠাকুরমার কোনো ছবি পাওয়া যায় কিনা। আর এই যে সব পাবলিশারদের নামের আদ্যক্ষর, এ কাগজ আর তাকে দেওয়া হয়নি, কারণ নর্টনের জন্ডিস হয়। ১.৫ মাস ট্রিটমেন্টে ছিল, তারপর চাকরি ছেড়ে দেই। ফেলুদা উঠে পড়ল। ঠিক আছে মিস্টার বিশ্বাস, শুধু একটা ব্যাপারে আক্ষেপ প্রকাশ না করে পারছি না। কি ব্যাপার? আপনি ভবিষ্যতে কোনো লাইব্রেরির কোনো বই বা পত্রিকা থেকে কিছু হিরে বা কেচে নেবেন না, এটা আমার অনুরোধ। আসি। ঘর থেকে বুড়োবার সময় ভদ্রলোক আর আমাদের মুখের দিকে চাইতে পারলেন না। বেনিনন্দন স্ট্রিটের সুহৃদ সেনগুপ্তের চাকর একটা হাউস বয় এনে ফেলুদাকে দিল। প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা। সেটা ফেলুদা সারা রাস্তা কেনে যে এত মন দিয়ে দেখল। আর দেখতে দেখতে কেনে যে বার তিনেক বোঝে ব্যাপারখানা বলল, সেটা বুঝতে পারলাম না। বোর্ন অ্যান্ড শেপার্ডে ঢুকে ফেলুদা 10 মিনিটের মধ্যে একটা বড় লাল খাম নিয়ে বেরিয়ে এল। দেখেই বোঝা যায় তার মধ্যে বড় সাইজে ফোঁটা রয়েছে। কিসের ছবি আনলেন মশাই? জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। মিউটিনি, বলল ফেলুদা। আমি আর লালমোহনবাবু মুখ চাওয়া চাওয়ি করলাম। ফেলুদার কথার মানে ছবিগুলো নট ফর দ্য পাবলিক। গোরস্থানে আর আপনাদের ভেতরে টানব না, আমি শুধু দেখে আসি সব ঠিক আছে কিনা। আমরা গাড়িটা ঘুরিয়ে গোরস্থানের ঠিক সামনেই পার্ক করলাম। ফেলুদা যখন গেট দিয়ে ঢুকাল, তখন দেখলাম দারোয়ান বরমদেও বেশ একটা বড় রকমের সেলাম ঢুকল। 10 মিনিটের মধ্যে ফেলুদা ফিরে এসে ওকে বলে গাড়িতে উঠল। ঠিক হলো রাত 10:30টায় আমরা আবার এখানে ফিরে আসছি। আমার মন বলছে আমরা নাটকের শেষ অঙ্কের দিকে এগিয়ে চলেছি। ফেলুদার সঙ্গে এত্তাবারের জায়গায় ঘুরেছি। রহস্যের পিছনে পিছনে সিকিম, লখনৌ, রাজস্থান, সিমলা, বেনারস, কেনিওখানেই অ্যাডভেঞ্চারে কমতি পড়েনি। কিন্তু এই কলকাতাতে বসেই এমন একটা রক্তহিমা করা রহস্যের জালে জড়িয়ে পড়তে হবে, এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বিশেষ করে আজকের দিনটা। লালমোহনবাবু যেটা নাম দিয়েছিলেন ব্ল্যাক লেটার ডে, যদিও সেটাকে আবার পরে বদলিয়ে করলেন ব্লক লেটার নাইট। আর পার্ক স্ট্রিট সেমেট্রি সম্বন্ধে বলেছিলেন, ছেলেবেলায় মেজো জ্যাঠা বুঝিয়েছিলেন। ওটাকে বলে গোরস্থান, কারণ ওখানে গোরাদের সমাধি আছে। এখন মনে হচ্ছে নামটা হওয়া উচিত গেরস্থান। এমন গেরোয়ে এর আগে পড়েছি কখনো তো বেশ। তোমার মনে পড়ছে? সত্যি বলতে কি অনেক ভেবেও মনে করতে পারিনি। লালমোহনবাবু এমনিতেই প্যাঞ্চুয়াল। গাড়ি হবার পর মেজাজটা আরও মিলিটারি হয়ে গেছে। আগে কড়া নাড়তেন, আজ দেখি নক করলেন। আমরা দুজনই খেয়ে দিয়ে তৈরি হয়ে বসেছিলাম। আজ ফেলুদার সঙ্গে সঙ্গে আমাকেও হান্টিং বুট পরতে হয়েছে। আমারটা গত বছর কেনা, ওটা 11 বছরে পুরনো। বোধহয় অবস্থাটা খুব ভালো নয় বলে বিকেলে দেখেছিলাম ও নিজেই শুক্তলায় কি সব মেরামতের কাজ করছে। এখন একটু খোঁড়াচ্ছে দেখে মনে হল মুচিটাকে কাজটা করালি ভালো হত। এই বিপদের রাতে খোঁড়ালে চলবে কেন? দরজায় টাকা পড়তেই আমরা উঠে পড়লাম। ফেলুদার কাঁধে খয়েরি রঙের শান্তিনিকেতনী ঝোলা, তার ভিতর থেকে লাল খামের খানিকটা বাইরে বেরিয়ে রয়েছে। এখানে বলে রাখি, পরেই হুকুম মাফিক আজ আমরা সকলে গাঢ় রঙের পোশাক পরেছি। লালমোহনবাবু পরেছেন একটা কালো টেরিকেটের স্যুট। ভদ্রলোক ঘরে ঢুকেই বললেন, মডার্ন মেডিসিন কোথায় পৌঁছে গেলে মশাই? একটা নতুন নার্ভ পিল বেরিয়েছে, নামটায় আবার 2 X,
ভবেন ডাক্তারের সাজেশনে ডিনারের পরে একটা খেয়ে নিলুম। এরই মধ্যে সমস্ত শরীরে বেশ একটা কল্প দেওয়া ফিলিং হচ্ছে। ততেশ ভাই, যা থাকে কপালে লড়ে যাব। কি বলো, কিসের সঙ্গে লড়বেন সেটা অবশ্যই উনিও জানেন না, আমিও জানি না। ফেলুদা আগেই ঠিক করেছিল গাড়িটা গোরস্থানের গেট থেকে বেশ কিছুটা দূরে রাখবে। গাড়ির রংটা আপনার আজকের পোশাকের সঙ্গে ম্যাচ করলে অতটা চিন্তা করতাম না। সেন্ট জেভিয়ার্স ছাড়িয়ে রাডন স্ট্রিটের মোড়ের একটু আগেই ও গাড়িটা থামাতে বলল। তোরা এগিয়ে যা, গাড়ি থেকে নেমে বলল ফেলুদা। আমি হরিপদ বাবুকে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে আসছি। আমরা এগিয়ে গেলাম। ফেলুদা কি ইনস্ট্রাকশন দিল জানি না, কিন্তু এটা জানি যে হরিপদবাবু এই কদিন আমাদের কাণ্ড কারখানা দেখে আর কথাবার্তা শুনে রীতিমতো উৎসাহ পেয়ে গেছেন। এটা ওর হাবে ভাবে বেশ বোঝা যায়। মিনিট তিনেকের মধ্যে ফেলুদা ফিরে বলল, আপনার লাক ভালো মিস্টার গাঙ্গুলি যে আপনি এমন একটি ড্রাইভার পেয়েছেন। ভদ্রলোককে কাজের দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্ত হওয়া যায়। কি দায়িত্ব দিলেন মশাই? এদিকে গণ্ডগোল না হলে কোনো দায়িত্ব নেই, আর হলে ওর উপর বেশ খানিকটা ভরসা রাখতে হবে। এর বেশি আর ফেলুদা কিছু বলল না। লোহার ফটকের সামনে পৌঁছে দেখি সেটা খোলা। ফেলুদাকে ফিসফিস করে জিজ্ঞেস করাতে ও ফিসফিস করে উত্তর দিল যে এমনিতে এ সময় খোলা থাকে না, কিন্তু আজ সেটার ব্যবস্থা করা হয়েছে। পাঁচিলের উপর কাঁচ বসানো, টপকানো রিস্কি, তাই এই ব্যবস্থা। কিন্তু বরামদেও আছেন কি? দারোয়ানের ঘরে টিমটিম করে বাতি জ্বলছে, কিন্তু সেখানে কেউ আছে বলে মনে হল না। আমরা ঘরের আশপাশটা ঘুরে দেখলাম, কেউ নেই। পার্ক স্ট্রিট থেকে আসা ফিকে আলোতে দেখতে পাচ্ছি ফেলুদার ব্রকুটি। বুঝলাম দারোয়ানের সঙ্গে যা ব্যবস্থা হয়েছিল তাতে ওর থাকবার কথা। আমরা এগিয়ে গেলাম। যার মাঝেখানের সে পথটা দিয়ে নয়, সেটা দিয়ে কয়েক পা গিয়েই ফেলুদা পায়ে গড়ল। আমরা সমাধির ভিড়ের মধ্যে দিয়ে এগোতে লাগলাম। বাতাস বইছে বেশ জোরে, আকাশে ফালি ফালি মেঘের স্রোত। তার ফাঁক দিয়ে ফিকে আধা চাঁদটা উঁকি মেরেই আবার লুকিয়ে পড়ছে। সেই চাঁদের আলোতে ফলকের নামগুলো এই আছে এই নেই। এই আলোতেই বুঝলাম আমরা স্যামুয়েল কাথবার্ট থর্নহিলের সমাধিতে আশ্রয় নিলাম। এটা সরু হয়ে উঠে যাওয়া, ওবেলিস্ক নয়। এর নিচে বেদি, বেদির উপর চারিদিকে ঘিরে থাম, আর মাথায় গম্বুজ। তিনজন লোকে দিব্যি ঘাপটি মেরে থাকতে পারে। এখানে আলো পৌঁছায় না, তবে সুবিধে এই যে ডান দিকে চাইলে অন্য সমাধির ফাঁক দিয়ে লোহার ফটকের একটা অংশ দেখা যায়। এই গোরস্থান এখন আমরা ছাড়া কেউ থাকতে পারে না ভেবেই ফেলুদা মুখ খুলল, তবে গলা তুলল না। এটা ছড়িয়ে দিন তো একটু আশেপাশে। ফেলুদা ঝোলা থেকে একটা চিপিয়াটা বোতল বার করে লালমোহন বাবুর দিকে এগিয়ে দিয়েছে। ছোছো ছড়িয়ে কার্বলিক অ্যাসিড, সাপ আসবে না। চারদিকে হাত চারেক দূর অবধি ছিটিয়ে দিলেই হবে। লালমোহনবাবু আজ্ঞা পালন করে 1 মিনিটের মধ্যেই ফিরে এসে বললেন, ইয়াক নিশ্চিন্ত হওয়া গেল। সাপের ভয়টা মশাই নার্ভ পিলেও যায় না। টোটালি। ব্যাং ডাকছে, ঝিঁঝি ডাকছে। একটা ঝিঁঝি বোধ হয় আমাদের পাশের কবরই আস্তানা গেড়েছে। চলন্ত মেহের এক একটা খণ্ড বোধ হয় একটু বেশি ঘন বলে অন্ধকারা হঠাৎ হঠাৎ গাঢ় হয়ে উঠছে। তার ফলে সমাধিগুলো তালগোল পাকিয়ে চোখের সামনে একটা জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আবার যেই চাঁদ বেরোচ্ছে, এমনই সমাধিগুলোর এক পাশে আলো পড়ে সেগুলো পরস্পর থেকে আলগা হয়ে যাচ্ছে। ফেলুদা পকেট থেকে চিকলেট বার করে আমাদের দিয়ে নিজে দুটো মুখে পুরল। গাড়ির শব্দ ক্রমেই কমে আসছে। 1, 2, 3 করে সেকেন্ড গুনে হিসাব করে দেখলাম একটানা প্রায় আধ মিনিট ধরে ব্যাং ঝিঁঝি আর দমকা হাওয়ায় পাতার সরসর ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মিডডে চাপা সরে লালমোহনবাবু বললেন। মিডডে কেনে বললেন? আমি 2 মিনিট আগে হাত বাড়িয়ে আমার রিস্টওয়াচে চাঁদের আলো ফেলিয়ে দেখেছি বেজেছে
11:25। জিজ্ঞেস করাতে বললেন না, এমনি বলছি। মিডডেটটা একটা বিশেষ আছে তো। কি গোরস্থানে মিডডেটটা? তার একটা বিশেষ আছে। কোথায় যেন পড়েছি। তখনই ভূত বেরোয়। লালমোহনবাবু কয়েকবার এক্স বলে শেষের বার এক্সের শটাকে সাপের মতো কিছুক্ষণ টেনে রেখে চুপ মেরে গেলেন। আমার পাশে একটা প্রায় শোনা যায় না খাচ শব্দ থেকে বুঝলাম ফেলুদা হাতের আড়ালে দেশলাই জ্বালাল। তারপর হাতের আড়ালে একটা চারমিনার ধরিয়ে হাতের আড়ালে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আকাশে মেঘ বাড়ছে, গাড়ির আওয়াজ হাওয়া, হাওয়ার আওয়াজ হাওয়া। সব সারা, সব শব্দ শেষ। কাচের বিপ্লবী ঠান্ডা। আমার শরীর ঠান্ডা, গলা শুকনো, ফোঁ চোটে ঠোঁট ভিজাল্লা। বিপ্লবীর পরে এক গাড়া প্যাঁচা ডেকে উঠল। একসঙ্গে দুটো থাপনোরের আওয়াজে বুঝলাম লালমোহনবাবু হাত দিয়ে হাইম পিড়ে কানি ঢাকলেন। ফেলুদা ধীরে ধীরে উঠে দাঁড়াল। একটা গাড়ি থেমেছে। কত দূরে সেটা এত রাত্রে বোঝা যাবে না। দরজা বন্ধ শব্দ। মন বলছে শব্দটা উত্তরে পার্ক স্ট্রিট থেকে নয়, পশ্চিমের রিডন স্ট্রিট থেকে। ওদিকে গেট নেই, পাঁচিল আছে, পাঁচিলের উপর কাচ বসানো। আমাদের চোখ তবু লোহার গেটের দিকে। লালমোহনবাবু মুখ খুলতে যাচ্ছিলেন। ফেলুদা আমার কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে ওর কাঁধে চাপ দিয়ে থামিয়ে দিল। কিন্তু কেউ তো আসছে না গেটের দিকে। হয়তো গাড়ি অন্য কোথাও অন্য কারণে থেমেছে। কত বাড়ি তো রয়েছে চারপাশে। হয়তো কেউ নাইট শো দেখে ফিরল। আশা করি তাই। তাহলে আর এ গাড়িটা নিয়ে ভাববার কিছু থাকে না। ফেলুদা কিন্তু শটান দাঁড়িয়ে আছে পিছনের দেয়ালের সঙ্গে সেধিয়ে। তার সামনে একটা থাম। চারিদিকে বাডুরে অন্ধকার, কেউ দেখতে পাবে না আমাদের। কিন্তু আমরা তাদের দেখব কি করে? যদি তারা এসে থাকে। দেখবার দরকার নেই। একটু পরেই সেটা বুঝতে পারলাম। চোখের দরকার নেই, কাজ করবে। ঝুপ ঝুপ মাটি খোঁড়ার শব্দ, কিছুক্ষণ চলল শব্দ। আমরা রুদ্ধশ্বাসে শুনছি। ঝুপ কুপ শব্দ থেমে গেল। দূরে দুটো ওবেলিস্কের ফাঁক দিয়ে ঘাসের উপর ক্ষীণ আলো, প্রতিফলিত আলো। আলোটা স্থির নয়, দুলছে, নড়ছে, খেলছে। টর্চের আলো। এবার নিভে গেল। পাঁচিল টপকে এসেছে দাঁত চিপে, মন্তব্য করল ফেলুদা। তারপর বলল, ফিলও করব। বুঝলাম আবার গাড়ির আওয়াজের অপেক্ষা করছে ফেলুদা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। স্ট্রেঞ্জ, বলল ফেলুদা। কোনো শব্দ আসছে না। আর পার্ক স্ট্রিট থেকে, রাডন স্ট্রিট থেকেও না। যে গাড়িটা এসেছিল সেটা থেমে আছে। আরও 2 মিনিট গেল। আবার মেঘে ফাটল, চাঁদ বেরোল। কেউ কোথাও নেই। ধরে এটা ফেলুদা তার ঝোলাটা আমায় দিয়ে ঘাসে নামাল। যেদিকে আলোটা দেখেছিলাম সেদিকে এগিয়ে গেল। ভয় নে, ওর পকেটে কোল্ট ডাক্তারও। মন বলছে শিগগিরই তার গর্জনে এই গোরস্থানের জমাট নিস্তব্ধতা খান খান হতে চলেছে। কিন্তু পা যে খোড়া ওর, সামান্য হলো খোড়া। কেনে যে সর্দারি করে নিজে জুতো সারাতে গেল জানি না, কিন্তু কয় উল্টের গর্জন। ভুল করলেন, ঘরঘরে গলায় বললেন জটায়ু। দাদা ভুল করলেন, আর যেন কথা না বলেন। তাই আমি জিভে দিয়ে সাপের শব্দ করে ওকে থামিয়ে দিলাম। ফেলুদা কয়েক পা এগিয়ে গিয়েই অন্ধকারে মিলিয়ে গেছে। কি ঘটছে ওই সমাধিস্তম্ভগুলোর মধ্যে কিছুই বুঝতে পারছি না। একটা শব্দ পাওয়া গেল কি? কানের ভুল নিশ্চয়। মিডনাইট। এটা কোন ঘড়ি? সেন্ট পলস। হাওয়া ওদিক থেকে। পশ্চিমে হাওয়া হলে রাত্রিরে আলিপুরের চিড়িয়াখানার সিংহের গর্জন শোনা যায় আমাদের বালিগঞ্জের বাড়ি থেকে। ওই যে গাড়ির শব্দ। দরজা বন্ধ হলো, স্টার্ট মিল। তারপর হুস, আর বসে থাকা যায় না। ভয় করছে না, শুধু ভাবনা। উঠে পড়লাম দুজনেই।
লালমোহনবাবুর বিড়বিড়ানিতে কান দেব না, সময় নেই। এগিয়ে গেলাম দ্রুত পায়ে। মেরি অ্যালিসের কবর। কবরের দেয়ালে হাত ঘষে ঘষে এগোচ্ছি। জটায়ু, আমার শার্ট, খাপচে আছেন পিছন থেকে। পায়ের তলায় ঘাস এখনো ভিজে, এখনো ঠান্ডা। জন মার্টিনের কবর, সিনথিয়া কোলেট, ক্যাপ্টেন এভান্স, এবার একটা ওবেলিস্ক, কালো ফলকের উপরে খাচ্ছ। পায়ের তলায় কি জানি পড়ল, মৃদু শব্দ করে চুপটে গেল। পা সরিয়ে নিচের দিকে চাইলাম, চাঁদের আলো রয়েছে। হাতে তুলে নিলাম জিনিসটা, চারমিনারের প্যাকেট। খালি না, অনেক সিগারেট রয়েছে ভিতরে, সব চ্যাপ্টা। ফেলুদা, আর কিছু মনে নেই, কেবল মুখের উপর একটা চাপ আর লালমোহনবাবু এক চিলতে আর্তনাদ। জ্ঞান হয়ে প্রথমে মনে হল পুরীর সমুদ্রের ধারে রয়েছি। এ তো হাওয়া সমুদ্রের ধারে হয়। কান ঠান্ডা, নাক ঠান্ডা, চুল উঠছে। কিন্তু জল কোথায়, বালি, ঢেউ কোথায়? এ গর্জন তো ঢেউয়ের গর্জন নয়, এ তো চলন্ত গাড়ির শব্দ। অন্ধকারের মধ্যে খোলা রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। গাড়ির পিছনে বসে আছি আমি মাঝখানে, ডান পাশে লালমোহনবাবু, বায়ে যে লোক তাকে চিনি না, দেখিনি কখনো। সামনে ড্রাইভারের মাথায় পাগড়ি, তার পাশে আরেকটা লোক। কেউ কথা বলছে না। একটু মাথা তুলতেই পাশের লোকটা ঘাড় ফিরিয়ে দেখেল। আধাগুন্ড টাইপের চেহারা, কোনো ধমক দিল না। কেনে দেবে, আমাদের ভয় করার তো কোনো কারণ নেই। আমাদের কাছে কোনো হাতিয়ার নেই। হাতিয়ার ফেলুদার কাছে, সে এ গাড়িতে নেই। সে কোথায় জানি মা, কিন্তু ফেলুদার সেই ঝোলাটা আমার মাথার পিছনে, কাচের সামনে তকস্তায়। ঝোলার স্ট্র্যাপটা আমার গালের পাশ অবধি ঝুলে আছে। মিডনাইট, পাশ থেকে বলে উঠলেন জটায়ু। আমি আড়া চোখে দেখলাম ওর চোখ এখনো বোঝা। মিডনাইট মা, জয় মা, মা সন্তোষী, মিডনাইট, বকমতো। পাশে লোক শাসান, আবার ঝিমুনি, আবার অন্ধকার। গাড়ির শব্দ মিলিয়ে এল। এরপর আবার যখন চোখ খুলল, তখন মন বলছে দেখব কোনো মন্দিরের ভিতর বসে আছি। না, মন্দির না, গির্জা। এ তো পিতলের দিশি ঘণ্টা নয়, এসুর বিলিতি। কিন্তু দেখলাম এটা মন্দির নয়, এটা বেঢপখানা। মাথার ওপর ঝাড় লণ্ঠন, তবে সেটা জ্বলছে না। ঘরে আলো বেশি নেই, কেবল একটা ল্যাম্প। সেটা একটা মুখমোলে মোড়া সোফার পাশে, একটা টেবিলের উপর রাখা। আমিও বসে আছি মুখমোলে সোফায়। বসে না, আধ শোয়া। আমার পাশেই লালমোহনবাবু, তার চোখ বন্ধ। আমার ডান দিকে পরের সোফাটায় বসে আছে ফেলুদা, তার মুখ গভীর। তার কপালের ডান দিকে একটা অংশ কালো হয়ে ফুলে আছে। বাঁয়ে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে একটা লোক, যাকে আমরা পেয়ারেলাল বলে চিনি। তার হাতে রিভলভার, কোল্ট 32, নির্ঘাত ফেলুদাটা। আরও 3 জন লোক দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে। কেউ কোনো কথা বলছে না। কথা বলার লোক বোধহয় এখনো আসেনি। আমাদের সামনে সবচেয়ে যে বড় সোফা, যার মুখমোলে রং কালো, সেটা এখনো খালি। মনে হয় সেটা কারুর অপেক্ষায় রয়েছে, বোধহয় মিস্টার চৌধুরী। কিন্তু এটা আলিপুরের কোনো হালের বাড়ি নয়। এ বাড়ি আদ্যিকালের। এর সিলিং 20 হাত উঁচু, লোহার কড়িবার্গা। এর দরজা দিয়ে ঘোড়া ঢুকে যায়। আরও আছে ঘড়ি, ঝুলনো আর দাঁড়ানো ঘড়ি। আর মধ্যে একটা প্রায় 1.5 মানুষ উঁচু, আমার ডান দিকে। এই ঘড়িগুলোই বাজছিল একটু আগে, এখনো মাঝে মাঝে বেজে উঠছে। রাত 2টো। ফেলুদার সঙ্গে একবারই চোখাচোখি হয়েছে। ওর চোখের ভাষাটা আমি জানি বলেই ভরসা পেয়েছি। ওর চোখ বলছে ঘাবড়াসনি, আমি আছি। গুড মর্নিং মিস্টার মিটার। বিলিতি নিয়মে রাত 12টার পরেই মর্নিং। ভদ্রলোককে দেখতে পাইনি, কারণ ল্যাম্পের ঠিক পিছন দিকের দরজা দিয়ে ঢুকেছেন। এখনো মখমল, আগের বার যা দেখেছিলাম তার চেয়েও বেশি। না হবার কোনো কারণ নেই। এখন উনি আপ, ফেলুদা ডাউন। ওতে কি আছে? পিয়ারেলাল,
ওটা সার্চ করা হয়েছে ভাল করে? ভদ্রলোকের চোখ গেছে ফেলুদার জোলার দিকে। ওটা যে কখন ফেলুদার কাছে চলে গেছে জানি না। পেয়ারেলাল জানাল যে ওতে বই খাতা আর ছবি ছাড়া আর কিছু নেই। একটা বোতল ছিল, সরিয়ে রাখা হয়েছে। কিছু মনে করবেন না। এইভাবে ধরে আনার জন্য গলায় একটু বেশি পালিশ দিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে কথাটা বললেন মিস্টার চৌধুরী। ভাবলাম পেরিগ্যাল রিপিটার সম্পর্কে। যখন আপনার এতেই কৌতূহল, তখন জিনিসটা আমার হাতে এসে পড়ার মুহূর্তে আপনি থাকলে হয়তো খুশিই হবেন। কেয়া বলওয়ান্ত সাফা হওয়া ঘড়ি। একজন ভৃত্য মাথা নেড়ে বলল, ঘড়ি সাফা হয়ে এক্ষুনি আসবে। 200 ইয়ার্স গ্রেভের মধ্যে পড়েছিল, বললেন মিস চৌধুরী। উইলিয়াম এই কথাটা আগে আমাকে বলেনি। বলেছে তার কাছে পেরিগ্যাল ঘড়ি আছে, অথচ আনিব করে দেরি করেছে। তারপর চাপ দিতে বলল, ঘড়ি আছে মাটির নিচে, তাই দেরি হচ্ছে। ডেড বডির পাশে পড়েছিল, তাই বললাম বুরুশ দিয়ে ঝাড়ন দিয়ে সাফা না করে আমার কাছে আনবে না। ভেটিলের পোঁচ দিয়ে দেবার কথা বলেছি। ফেলুদা সটান চেয়ে আছে মিস চৌধুরীর দিকে। মুখ দেখে তার মনের ভাব বোঝার উপায় নেই। আমাদের ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেছিল, ওকে মাথায় বাড়ি মেরে। আপনি কোখেকে জানলেন এ ঘড়ির কথা মিস্টার মিটার? প্রশ্ন করলেন মহাদেব চৌধুরী। 19 শতাব্দীর একটা ডায়েরি থেকে। যার ঘড়ি তার মেয়ের ডায়েরি। ডায়েরি চিঠি না, না ডায়েরি। মিস্টার চৌধুরী তার বিলিতি সিগারেটের প্যাকেটটা বার করেছেন পকেট থেকে, আর সেই সঙ্গে সোনার লাইটার আর সোনার হোল্ডার। আপনার সঙ্গে উইলিয়ামের পরিচয় নেই? হালডারে সিগারেট ঢোকালেন মিস্টার চৌধুরী। উইলিয়াম নামে আমি কাউকে চিনি না। ফস করে মিস্টার চৌধুরীর ডান হিল লাইটার জ্বলে উঠল। তাহলে ওই ডায়েরি পড়েই আপনার ঘড়িটার উপর লোভ হয়েছিল? লোভ জিনিসটা তো আপনার একচেটিয়া মিস চৌধুরী। মখমলের উপর মেঘের ছায়া, 2 আঙুলে ধরা হান্ডারটা ঈষৎ কাঁপছে। আপনি মুখ সামলে কথা বলবেন মিস্টার মিটার। সত্যি কথা বলতে আমি মুখ সামলাই না মিস চৌধুরী। আমার উদ্দেশ্য ছিল ঘড়ি যাতে গডউইনের কবরেই থাকে, আপনার মতো লোকের হাতে। ফেলুদার কথা শেষ হলো না। একজন লোক হাতে একটা সিস্কের রুমালের উপর একটা জিনিস এনে মিস চৌধুরীকে দিল। চৌধুরী জিনিসটা হাতে তুলে নেবার সঙ্গে সঙ্গে আমার পাশ থেকে একটা গোঙানির শব্দ উঠিল। আম 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 লালমোহন বাবুর জ্ঞান হয়েছে, আর হয়ে মিস চৌধুরীর হাতের জিনিসটা দেখেছেন। জিনিসটা তিনি খুব ভালো করেই চেনেন। মিস চৌধুরীর অবস্থা যে কি হলো সেটা আমার পক্ষে লিখে বোঝানো খুব মুশকিল। ফেলুদাকেই বলতে শুনেছি যে গানের 7 সুর আর রামধনুর 7 রঙের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু একটা মানুষের গলায় আর মুখে এত কম সময়ে এত রকম সুর আর এত রকম রং খেলতে পারে সেটা ভাবতে পারিনি। গালাগাল যা বেরোলো মানুষটার মুখ দিয়ে, সেটা শোনা যায় না, বলা যায় না, লেখা যায় না। ফেলুদা অবশ্যই নির্বিকার। আমি বুঝতে পারছি এটা তারই কীর্তি। কাল যখন দুপুরে 10 মিনিটের জন্য সে গোরস্থানে ঢুকেছিল, তখন সে এ কাজটা করে এসেছে। কিন্তু আসল ঘড়ি কি তাহলে নেই? কুকেলভির ঘড়িটাকে মিস্টার চৌধুরী উন্মাদের মতো ছুঁড়ে ফেলে দিলেন তার ডান পাশে খালি সোফাটার দিকে। আর তারপরেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, উইলিয়াম সাহাবেকে বোলাও আর ওয়ে রিভলভার দেও হামকো। পেয়ারেলাল রিভলভারটা মিস্টার চৌধুরীর হাতে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার চৌধুরী 2-1 স্কাউন্ডেল, সুইন্ডলার ইত্যাদি বলে সোফা ছেড়ে উঠে অত্যন্ত অসহিষ্ণুভাবে পায়চারি শুরু করলেন। এবার পেয়ারেলাল সেই পিছনের দরজাটা দিয়ে আরেকটা লোকে সঙ্গে নিয়ে ঢুকল। আবছা অন্ধকারে দেখলাম কাঁধ অবধি লম্বা মাথার চুল আর ঠোঁটের দুপাশে ঝুলে থাকা গোফ। পরনে প্যান্ট, শার্ট আর সুটির কোটি। কি ঘড়ি নিয়ে এসেছে তুমি কবর খুঁড়ে? বর্জ্যগভীর গলায় প্রশ্ন করলেন মিস্টার চৌধুরী। তিনি আবার সোফায় গিয়ে বসেছেন। তার হাতে এখনও রিভলভার, দৃষ্টি এখনও ফেলুদার দিকে। যা পেয়েছি তাই এনেছি মিস্টার চৌধুরী আগন্তুক কাতর স্বরে জবাব দিল। আপনাকে ঠকিয়ে কি আমি পার পাব? আপনি এত বড় এক্সপার্ট?
তাহলে সে চিঠির কথা কি মিথ্যে? ঘর কাঁপিয়ে প্রশ্ন করলেন মহাদেব চৌধুরী। তা কি করে জানবো মিস চৌধুরী? ও তার উপর ভরসা করে তো সবকিছু। এই তো সেই চিঠি, দেখুন না। আগন্তুক একটা পুরনো চিঠি বার করে মিস চৌধুরীর হাতে দিল। চৌধুরী সেটায় চোখ বুলিয়ে বিরক্তভাবে সেটাকেও ছুঁড়ে ফেলে দিলেন পাশের সোফার উপর। আর ঠিক সেই সময় হেসে উঠল ফেলুদা, প্রাণ খোলা হাসি। এমন হাসি ওকে অনেক দিন হাসতে দেখিনি। হাসির কি পেলেন আপনি মিস মিটার? গির্জন করে উঠলেন মহাদেব চৌধুরী। কোনো মতে হাসিটাকে একটু চেপে ফেলুদা উত্তর দিল, আপনার এত নাটকীয় আয়োজনও সব ভেস্তে গেলে দেখে হাসি পেলে মিস চৌধুরী। চৌধুরী রিভলভার হাতে আবার সোফা ছেড়ে উঠে পুরো কর্পেটের উপর দিয়ে নিঃশব্দে হেঁটে এগিয়ে এলেন ফেলুদার দিকে। আমার নাটক কি শেষ হয়ে গেছে ভাবছেন মিস মিটার? আসল ঘড়ি যে আপনার কাছে নেই তার কি বিশ্বাস? আপনি তো গোরস্থানে অনেকবার গেছেন, আজও তো উইলিয়ামের আগে আপনি পৌঁছেছেন। আপনার কাছে ঘড়ি থাকলে সে ঘড়ি হাত না করে কি আমি ছাড়ব? আপনি যেখানে সেটা লুকিয়ে এসেছেন সেখান থেকে আপনাকে সেটা বার করে দিতে হবে মিস মিটার। আর ঘড়ি যদিও নাও থেকে থাকে, এই চিঠি যদি মিথ্যে হয়ে থাকে, তাহলেও যে আমি আপনাকে ছেড়ে দে, এটা কি করে ভাবছেন? আপনার সৎ ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা যে আমার পক্ষে বড় অসুবিধাজনক মিস্টার মিটার। কাজের নাটক ফুরিয়েছে কি বলছেন? নাটক তো সবে শুরু। ফেলুদার গলায় এবার আমার একটা খুব চেনা সুর দেখা দিল। এটা ও নাটকের চরম মুহূর্তে ব্যবহার করে। লালমোহন বাবু বললেন, এই সুরটা নাকি ওকে তিব্বতী সিঙ্গার কথা মনে করিয়ে। আপনি ভুল করছেন মিস্টার চৌধুরী। নাটক এখন আমার হাতে, আপনার হাতে নয়। এই মুহূর্তে থেকে আমি নাটকটা চালাব। আমি বিচার করব আপনাদের দুজনের মধ্যে কার অপরাধ বেশি, আপনার না যিনি উইলিয়াম বলে ঘরে তোলপাড় ব্যাপার। উইলিয়াম একটা প্রচণ্ড লাফ দিয়ে তার সামনে দাঁড়ানো পেয়ারেলালকে এক ঘুষিতে ধরাশায়ী করে বাইরের দরজার দিকে ধাওয়া করেছে। চৌধুরীর রিভলভারের গুলি তাকে হাত দুয়েকের জন্য মিস করে দরজার বাদিকের একটা দাঁড়ানো ঘড়ির কাচের ডায়াল খান খান করে দিল। আর সবাইকে অবাক করে সেই সঙ্গে শুরু হয় গোল সেই জখম ঘড়ির ঘণ্টাধ্বনি। উইলিয়ামকে ধরতে আরও দুজন লোক ছুটছে, কিন্তু তারা বেশি দূর যেতে পারল না। তাদের পথ আটকেছে কয়েকজন সশস্ত্র লোক। তারা এবার উইলিয়াম সমেত সকলকে নিয়ে বৈঠকখানায় এসে ঢোকাল। সামনের ভদ্রলোককে দেখে বলে দিতে হয় না, ইনি একজন পুলিশ ইন্সপেক্টর, সঙ্গে আরও 5 জন পুলিশ কনস্টেবল ইত্যাদি। আর সবার পিছন দিয়ে সংগ্রহে উঁকি দিচ্ছেন লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ দত্ত। সাবাস হরিপদ বাবু, বলো ফেলুদা। আপনি তো ফেলুমিত্তির? ঠিক লোকের দিকে চেয়ে প্রশ্নটা করলেন ইন্সপেক্টর মশাই। কি ব্যাপার বলুন তো? মিস্টার চৌধুরীকে তো চিনি, কিন্তু ইনিকে যিনি পালাচ্ছিলেন। ফেলুদা এর উত্তর দেবার আগে হত্যভম্ব মহাদেব চৌধুরীর হাত থেকে নিজের রিভলভারটি অনায়াসে বার করে নিয়ে বলো, থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এবার আপনি কাইন্ডলি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন তো। নাটকের বাকি অংশটা দেখার সুবিধে হবে। আর তাছাড়া আপনাকে কালো মখমলে মানায় বড় ভালো। আর মিস্টার উইলিয়াম, ফেলুদার দৃষ্টি ঘুরে গেছে। আপনার চুল আর গোফটাতে কিন্তু আপনাকে হুবহু আপনার প্রপিতামহের মতো দেখাচ্ছে। ও দুটো খুলবেন কি দয়া করে? পুলিশ টান দিতে উইলিয়ামের গোফ আর পরচুলা খুলে এল। আর অবাক হয়ে দেখলাম উইলিয়ামের জায়গায় দাঁড়িয়ে আছেন নরেন বিশ্বাসের ভাই গিরিন বিশ্বাস। এবার বলুন তো মিস্টার বিশ্বাস, বল ফেলুদা, আপনার পুরো নামটা কি? কেন আমার নাম আপনি জানেন না? আপনার এখন দুটো নাম জানা যাচ্ছে। এই দুটো জুয়েই বোধহয় আপনার আসল নাম, তাই না? উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাস, তাই না? অন্তত প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনে গোল্ড মেডালিস্টদের তালিকায় তো তাই বলছে। আর আপনার ভাইয়ের নাম বলছে মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাস। ভিজিটিং কার্ডদের এমটা হয়ে যাচ্ছে মাইকেল, তাই না? আপনারা বাংলা নামটা ব্যবহার করতেন বলেই বোধহয় নরেনবাবু ভিজিটিং কার্ডে MN না ছেপে NM ছেপেছিলেন, তাই না? গিরিনবাবু চুপ।
বোঝাই যাচ্ছে ফেলুদা ঠিকই বলেছে। আপনার দাদা আপনাকে কি বলে ডাকেন? মিস্টার বিশ্বাস। তাতে আপনার কি প্রয়োজন? আপনি যখন বলবেন না তখন আমি বলছি। উইল উইল বলে ডাকেন আপনার দাদা। হাসপাতালে যান হবার পর তিনি আপনারই নাম উচ্চারণ করেছিলেন দুবার, তাই না? এবার ফেলুদা লাল খামটা থেকে একটা বড় ছবি টেনে বার করল। দেখুন তো গিরিনবাবু, এদের চেনেন কিনা। এই ছবি হয়তো আপনাদের বাড়িতেও নেই, কিন্তু বোন অ্যান্ড শেপার্ডে ছিল। স্বামী স্ত্রীর ছবি, যাকে বলে ওয়েডিং গ্রুপ। ভদ্রলোকের চেহারার সঙ্গে গিরিনবাবুর চেহারার আশ্চর্য মিল। আর ভদ্রমহিলা মেম সাহেব। ফেলুদা বলল, চিনতে পারছেন এদের? ইনি হচ্ছেন পার্বতীচরণ, অর্থাৎ পিসি বিশ্বাস, আপনার প্রপিতামহ। ইনি যে খ্রিস্টান হয়েছিলেন সেটা তো এর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। আর এই মহিলাটি হচ্ছেন টমাস গডউইনের নাতনি। ওই চিঠিটা যিনি লিখেছেন তিনি ভিক্টোরিয়া গডউইন। এর কুমারী অবস্থার ছবিও বর্ন অ্যান্ড শেপার্ডে রয়েছে। এই ভিক্টোরিয়া আপনার প্রপিতামহের মতো একজন নেটিভ ক্রিশ্চিয়ানকে ভালবেসে তার ঠাকুরদাদার বিরাগ ভাজন হয়েছিলেন, কিন্তু মৃত্যুশয্যায় টম গডউইন ভিক্টোরিয়াকে ক্ষমা করে যান। 1 বছর পরেই পার্বতীচরণ ভিক্টোরিয়াকে বিয়ে করেন। তার মানে হচ্ছে এই যে কলকাতায় একটি নয় 2টি পরিবারের সঙ্গে টম গডউইনের নাম জড়িত রয়েছে, একটি রিপন লেনে আর একটি নিউ আলিপুরে। আশ্চর্য এই যে দুজনের কাছেই এমন দলিল রয়েছে যাতে টমাসের ঘরের উল্লেখ রয়েছে। এক হল ভিক্টোরিয়ার এই চিঠি, আর আরেক হল টমাসের মেয়ে শার্লট গডউইনের ডায়েরি। আশ্চর্য ঘটনা, গল্পকে হার মানায়। ভিক্টোরিয়ার লেখা চিঠির একটা তারা বহুকাল থেকে নাকি নরেনবাবুদের বাড়িতে রয়েছে, পুরনো ট্রাঙ্কের মধ্যে, কিন্তু কেউ গর্জ করে পড়েনি। পুরনো কলকাতা নিয়ে লিখতে শুরু করার পর নরেনবাবু চিঠিগুলো পড়েন। তখনই টমাস গডউইনের ঘটনাটা জানতে পারেন আর ভাইকে সে সম্বন্ধে বলেন। গিরিনবাবু ফেলুদার জেরার থেলায় কাহিল, কিন্তু এখনও তাকে রেহাই দেবার সময় আসেনি। ফেলুদা হঠাৎ প্রশ্ন করল, আপনার কি রেসের মাঠে যাবার অভ্যাস আছে মিস্টার বিশ্বাস? ভদ্রলোক কিছু বলার আগে মিস্টার চৌধুরী খকিয়ে উঠলেন। আমার কাছ থেকে টাকা আগাম নিয়ে সব ঘোড়ার পিছনে খুইয়েছে, আর এখন কব্র খুঁড়ে কোক্কেলভির খড়ি এনে হাজির করেছে। অকর্মা কোথাকার। ফেলুদা চৌধুরীর কথায় কান না দিয়ে গিরিনবাবুকেই উদ্দেশ্য করে বলে, চলো। তার মানে টম গডউইনের একটি গুণ আপনি পেয়েছেন, আর সেই কারণেই বোধহয় এত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন। উত্তরটা এল বেশ ঝাঁজের সঙ্গে। মিস্টার মিত্তির, আপনি ভুলে যাচ্ছেন যে 100 বছর পেরিয়ে গেলে কব্রের ভিতরের কোনো জিনিসের উপর কোনো ব্যক্তিবিশেষের আর কোনো অধিকার থাকে না। ওই ঘড়িটা এখন আর টম গডউইনের সম্পত্তি নয়, সেটা জানি মিস্টার বিশ্বাস। ও ঘড়ি সরকারের সম্পত্তি, আপনারও নয়। কিন্তু কথাটা হচ্ছে আপনার অপরাধ তো শুধু ঘড়ি চুরির চেষ্টা নয়, অন্য অপরাধও যে আছে। কি অপরাধ? গিরিন বিশ্বাস এখনও একগুয়ে ভাব করে চেয়ে আছেন ফেলুদার দিকে। এবার ফেলুদা তার পকেট থেকে ছোট্ট একটা জিনিস বার করল। দেখি তো এই বোতামটা আপনার ওই কোটটা থেকেই পড়েছে কি না, যে কোটটা আপনি এই 2 দিন আগে হংকং লখতি থেকে নিয়ে এলেন। ফেলুদা বোতাম নিয়ে এগিয়ে গেল। এই দেখুন, মিলে যাচ্ছে। তাতে কি প্রমাণ হলো? প্রশ্ন করলেন গিরিনবাবু। এটা খুলে পড়ে যায় গোরস্থানে। আমি তো স্বীকার করছি না যে সেখানে গিয়েছিলাম। আমি যদি বলি এটা আপনার কোট নয়, আপনার দাদার কোট, তাহলে স্বীকার করবেন কি? কি আবোল তাবোল বকছেন আপনি? আকল তাবোল আমি বকিছি না মিস্টার বিশ্বাস, আপনি বকছেন। কাল আমার বাড়িতে এসে বকেছেন, আবার এখানে বকছেন। এ কোট আপনার দাদার। এটা পরে তিনি গোরস্থানে গিয়েছিলেন সেই ঝড়ের দিন। গিয়ে দেখেন গুনোর কবর খোঁড়া হচ্ছে, আপনি রয়েছেন। তিনি আপনাকে বাধা দিতে যান, আপনি তার মাথায় বাড়ি মারেন, কলাঠি বা ওই জাতীয় কিছু দিয়ে। নরেনবাবু অজ্ঞান হয়ে পড়েন। আপনি হয়তো তাকে মেরেই ফেলতেন, কিন্তু সেই সময়ে ঝড়টা আসে, আপনি পালাতে যান, গাছ পড়ে। গিরিনবাবু আবার বাধা দিলেন। আমার দাদাকে আপনি মিথ্যেবাদী বানাতে চান?
তিনি বলেছেন তার মাথায় গাছের ডাল, কিন্তু ফেলুদার কথা আটকানো এখন সহজ নয়। সে বলে চলল, গাছের ডাল ভেঙে পড়ে আপনার পিঠে। আপনার গায়ে কোট ছিল না, পিঠের জখম ঢাকবার জন্য আপনি দাদার কোটি খুলে নিজে পড়েন। কেটের বোতাম ছিঁড়ে যায় পকেট থেকে, মানিব্যাগ পড়ে যায়, আপনার নিজের পকেট থেকে রেসের বই। গিরিনবাবু আবার পালাতে চেষ্টা করেন, কিন্তু পারলেন না। এবার ফেলুদাই তাকে ধরে তার কোটটা খুলে দিয়ে দেখিয়ে দিল তার টেরিলিনের শার্টের নিচে ব্যান্ডেজটা। আপনার দাদা আপনাকে বাঁচাবার জন্য অনেক মিথ্যে বলেছেন গিরিনবাবু, কারণ তিনি আপনাকে অত্যন্ত বেশি রকম স্নেহ করতেন। ফেলুদা তার ঝোলাটায় কোক্কেলভির ঘড়িটা আর ভিক্টোরিয়ার চিঠিটা ভরে নিয়ে সেটা কাঁধে নিয়ে হতভম্ব মিস্টার চৌধুরীর দিকে ফিরে বলল, আপনার সব ঘড়িতে একসঙ্গে 12টা বাজলে কেমন শোনায়, সেটা শোনার আর সুযোগ হল না। হবে হয়তো একদিন। 3 বার ডাকার পর জটায়ু উঠলেন। তিনি যে এর ফাঁকে আবার হুঁশ হারিয়ে নাটকের আসল দৃশ্যটাই মিস করে গেছেন, সেটা এতক্ষণ বুঝতে পারিনি। এসব লোকেকে দাবিয়ে রাখা যায় না রে, পুলিশও কিছু করতে পারে না। মহাদেব চৌধুরীর মতো লোকগুলো হলো এক একটা হিটলার। কাজ গুছিয়ে নিতে এরা কত লোককে যে টাকার জোরে হাতের মুঠোর মধ্যে রাখে তার ঠিক নেই। আমরা 3 জনে পেনেটির গঙ্গার ঘাটে এসে বসেছি। চৌধুরীর বাড়ি থেকে মিনিট 5 পথ এই ঘাট। পূব আকাশের রং দেখে মনে হচ্ছে সূর্য এই উঠল বলে। হরিপদ বাবু অক্ষরে অক্ষরে ফেলুদার নির্দেশ পালন না করলে আজ আমাদের কি দশা হতো জানি না তো। লালমোহন বাবু বললেন, গঙ্গা প্রাপ্তি একজন লোকের কতখানি দায়িত্ব জ্ঞান থাকলে তবে আমাদের গাড়ির পিছনে ধাওয়া করে এসে সটাং গিয়ে থানায় খবর দিয়ে, সেটা ভাবতে অবাক লাগছে। লালমোহন বাবু হরিপদ বাবুরই এনে দেওয়া ভাঁড়ের চায় একটা চুমুক দিয়ে বললেন, গাড়ি কেনার ফলটা আশা করি টের পেলেন। মোক্ষমভাবে বলল ফেলুদা, আপনার গাড়ির উপর অনেক অত্যাচার হয়েছে এই 3 দিনে। আজ শহরে ফিরে 2 জায়গায় যাবার পর আর বেশ কিছুদিন ও গাড়ির উপর জুলুম করব না। 2 জায়গা মানে, এক হলো নীরেন বাবুর বাড়ি, তাকে খবরটা আর সেই সঙ্গে এই চিঠিটা ফেরত দেওয়া দরকার, আর দ্বিতীয় সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। আবার কি সাবধানে পা ফেলতে হয়েছে জানিস তোপসে, এর জন্য জুত করে লড়তে পারলাম না লোকগুলোর সঙ্গে। ফেলুদা তার বা পায়ের হান্টিং বুটটা খুলে তার ভিতর হাত ঢুকিয়ে প্রথমে বার করল তার তৈরি ফলস সুকাতালা, যার তলায় খোপ, যার মধ্যে তুলোর মর্কে লুকিয়ে আছে একটি আশ্চর্য জিনিস। এতে হুলস্থুল কাণ্ডের মধ্যেও যার শুধু কাজটি ছাড়া আর সবাই অক্ষত অটুট রয়েছে। এটা যথাস্থানে ফেরত দিতে হবে না। ফেলুদার হাতে ঝুলছে টমাস গডউইনকে তার রান্নার জন্যে দেওয়া লখনী, এর নবাব সাদাত আলীর প্রথম বকশিস, ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ কারিগর ফ্রান্সিস পেরিগেলের তৈরি রিপিটার পকেট ঘড়ি, 200 বছর তার মালিকের কঙ্কালের পাশে, ভূগর্ভে থেকেও যার জৌলুস সূর্যের প্রথম আলোতে এখনও আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে।